অবশেষে সিডিউসিং ড্রেক পালমার দ্বিতীয় পার্ট ডেটিং অ্যালিস প্যারিস চলে এসেছে, যেখানে আমরা আমাদের সুপ্রিমো অর্থাৎ এইসকে ট্রিপ চরিত্রে দেখতে পাবো। তো চলো তার আগে ছোট্ট করে সিজন 1টা দেখে নেওয়া যাক। তো গল্পটি ছিল এলিস নামে একটি মেয়েকে নিয়ে, যে কিনা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল, কারণ পুরো স্কুলে একটি খবর ছড়িয়ে পড়েছে। স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন আর স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা স্কুলের সব থেকে সুন্দর মেয়েটির ব্রেকআপ হয়ে গেছে। সবার ধারণা স্কুলে নতুন ট্রান্সফার হয়ে আসা একটি হ্যান্ডসাম ছেলে ড্রেকের প্রেমে পড়ার কারণে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে। অ্যালিসের বান্ধবী আয়া ড্রেকের ব্যাপারে তাকে সব ইনফরমেশন দিচ্ছিল। এই ব্রেকআপের খবর শুনে অ্যালিস তার ক্রাশ অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ড শেনের খোঁজে বের হয়, যে কিনা লজ্জায় আর দুঃখে স্কুলের সবার থেকে লুকিয়েছিল। অ্যালিস তার ক্রাশকে স্কুলের ছাদে একা উদাস হয়ে বসে থাকতে দেখে তার পাশে গিয়ে বসে। ছেলেটি মন খারাপ করে অ্যালিসের কাঁধে মাথা রাখে। অ্যালিস মনে মনে ভাবছিল তার বেস্ট ফ্রেন্ড কষ্টে আছে আর সে নিজে মনে মনে কতটা খুশি হচ্ছে। এটা একদমই ঠিক না। ঠিক তখনই শেন অ্যালিসকে অনুরোধ করে বলে, প্লিজ তুমি আমাকে আমার এক্স গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে সাহায্য করো। সে অ্যালিসকে এক অদ্ভুত আইডিয়া দেয়। অ্যালিস যেন নতুন ছেলে ড্রেককে নিজের প্রেমের জালে ফাঁসায় আর তার সাথে রিলেশনে জড়ায়। এটা দেখলে তার এক্স গার্লফ্রেন্ড হিংসায় আবারও তার কাছে ফিরে আসবে। এটা শুনে অ্যালিস প্রথমে অবাক হয়ে যায় আর বলে, তোমার মাথায় হয়তো ফুটবল লেগে বুদ্ধি লো পেয়েছে। ও একটা ডেঞ্জারাস ছেলে, ওর কাছে তো কেউ যায় না। কিন্তু ছেলেটি তখন ইমোশনাল ব্ল্যাকমেল করে কিউট ফেস বানিয়ে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন অ্যালিস নিজের মনকে আর সামলাতে না পেরে তার কথায় রাজি হয়ে যায়। খুশিতে শেন তাকে জড়িয়ে ধরে। ছাদ থেকে নামার সময় অ্যালিস তার বই ভুলে ফেলে এলে সে আবারও ছাদে ফিরে যায়। সেখানে সে দেখে শেন একা একা কান্না করছে। অ্যালিস মনে মনে ড্রেকের উপর রেগে যায়। অন্য একটা মেয়ের কারণে তার ক্রাশকে এভাবে কান্না করতে হচ্ছে। সে তখন প্রমিস করে ড্রেককে সে যেভাবেই হোক পটিয়ে ছাড়বে। অ্যালিস যখন তার বান্ধবীকে এই প্ল্যানের কথা বলে, আয়া এইটা শুনে তাকে বোকা বলে গালি দেয় আর বলে যে শেন নাকি তাকে নিজের ইশারায় নাচাচ্ছে। ঠিক তখনই ড্রেক ক্যাফেটেরিয়াতে এন্ট্রি নেয়। সে একটা আপেল কিনে। তার চোখে মুখে ছিল গম্ভীর ভাব। সে কারো দিকে তাকাচ্ছিল না। পরের দিন অ্যালিস আর আয়া ড্রেকের উপর নজর রাখতে শুরু করে। ড্রেকের মনে হচ্ছিল কেউ তার পিছু নিচ্ছে, কিন্তু সে তাকালে ওরা লুকিয়ে পড়তো। ড্রেক স্কুলের পেছনে একটা গার্ডেনে গিয়ে বেঞ্চে শুয়ে চোখের উপর বই ঢাকা দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখন এক মেয়ে ফুল নিয়ে এসে ড্রেককে প্রপোজ করে আর বলে, তোমার লাইফে কেউ না থাকলে আমার সাথে রিলেশনে আসবে। ড্রেক বই সরিয়ে ঠান্ডা মাথায় বলে, হ্যাঁ আমি রাজি। এই আমাদের রিলেশন হয়ে গেল। 2 সেকেন্ডের জন্য খুশি হয়েছে তো, এবার চলো ব্রেকআপ করি। এরকম কোল্ড আচরণ দেখে অ্যালিস আর তার বান্ধবী শকড হয়ে যায়। আয়া অ্যালিসকে বলে, এর সাথে রিলেশন করা তো পানির মতো সোজা, 5 সেকেন্ডও লাগে না। তুই গিয়ে শেনকে বল, তার কাজ হয়ে যাবে। এদিকে ক্লাসে যখন টিচার রেজাল্ট দিচ্ছিলেন, দেখা যায় ড্রেক ক্লাসে ফার্স্ট হয়েছে আর অ্যালিস আর তার বান্ধবী বরাবর মতোই গোল্লা পেয়েছে। ক্লাস শেষ হলে অ্যালিস সাহস করে ড্রেকের কাছে যায়। ড্রেক তখন একটা দুঃস্বপ্ন দেখে থরফর করে জেগে ওঠে আর সামনে অ্যালিসকে দেখে তার মুখ ড্রেকের উপর একদম কাছে চলে আসে। অ্যালিস নার্ভাস হয়ে বানিয়ে বলে, আমি তো শুধু জুতোর ফিতে বাঁধছিলাম, তোমার মুখ আমার জুতোর সামনে চলে এসেছে। কিন্তু পরে দেখা যায় অ্যালিসের জুতোয় কোনো ফিতেই ছিল না। লজ্জায় অ্যালিস স্কুল বদলানোর কথা ভাবে। স্কুল শেষে অ্যালিস আবারও ড্রেকের পিছু নিলে ড্রেক তাকে ধরে ফেলে। বলে, কি ব্যাপার, তুমি কি আমার বডিগার্ড? অ্যালিস তখন হুট করে চেঁচিয়ে বলে, তুমি আজ থেকে আমার বয়ফ্রেন্ড। ড্রেক রেগে গিয়ে তাকাতেই অ্যালিস আবারও বলে উঠে, ঠিক আছে, এখন আমরা ব্রেকআপও করে নিতে পারি। এই বলে অ্যালিস দৌড়ে পালায়। ড্রেক অবাক হয়ে যায়, কারণ এই ব্রেকআপের খেলাটা শুধু সেই খেলতো আর আজ প্রথমবার কেউ তার সাথে এমনটা করলো। পরের দিন স্কুলে অ্যালিস দেখে তার ক্রাশ শেন তার এক্স গার্লফ্রেন্ডের হাত ধরে কান্নাকাটি করছে আর মেয়েটি তাকে পাত্তাই দিচ্ছে না। অ্যালিস বুঝতে পারে তার মিশন সফল করতেই হবে। সে ড্রেকের পিছু নিতে নিতে সোজা ড্রেকের বিশাল ভিলার গেটের সামনে পৌঁছে যায়। সেখানে সে দেখে ড্রেক আর তার বাবা এবং তার বাবার যে বয়সের অনেক ছোট একটা মহিলার সাথে দাঁড়িয়ে আছে। ড্রেকও গেটের কাছে অ্যালিসকে দেখে ফেলে আর সে পালানোর আগেই ড্রেক দৌড়ে এসে তার হাত ধরে তার বাবার সামনে নিয়ে যায়। অ্যালিস পরিস্থিতি সামলাতে বানিয়ে বলে, গুড ইভিনিং আঙ্কেল, আমি অ্যালিস, ড্রেকের গার্লফ্রেন্ড। ড্রেকের বাবা এই কথা শুনে খুশি হয়, কিন্তু তার ফিয়ন্সে কিছুটা বিরক্ত হয়। অ্যালিস ড্রেকের হাত শক্ত করে ধরে মনে মনে দোয়া করছিল ড্রেক যেন তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে না দেয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো ড্রেক অ্যালিসের হাত না সরিয়ে নিজের হাত দিয়ে তার হাতটি আরো শক্ত করে জড়িয়ে নেয়। ড্রেকের বাবা নাম জিজ্ঞেস করলে অ্যালিস বলে, আঙ্কেল, আমার বাবার নাম জানার দরকার নেই, কারণ খুব শীঘ্রই আমার নামের পাশে আপনার ছেলের নাম জুড়তে চলেছে। ড্রেকের বাবা হেসে বলে,
বলে আমাকে আঙ্কেল বলে ডাকতে হবে না, ডিরেক্ট স্টিভ বলে ডাকতে পারো। অ্যালিস তখন ড্রেকের বাবাকে তেল মেরে বলে আপনি তো আপনার ছেলের চেয়েও বেশি ইয়াং দেখতে। এরপর সে বিদায় নিয়ে চলে আসে। আসলে প্রথমবার অ্যালিস যখন ড্রেককে প্রপোজ করে আর ব্রেকআপ বলে দৌড়ে পালিয়েছিল তখন ড্রেক মনে মনে হেসেছিল আর ভেবেছিল এই প্রথম কোনো মেয়ে আমাকে ডাম্প করে আগে চলে গেল, আর এই কারণে সে অ্যালিসকে পছন্দ করতে শুরু করে। পরের দিন স্কুলে অ্যালিস খুব খুশি মনে আয়াকে সব গল্প শোনায়। আয়া বলে তুই তো পুরো লজ্জায় মাথা খেয়েছিস, কিন্তু আসল কথা হলো তুই এখন অফিসিয়ালি ড্রেকের গার্লফ্রেন্ড। টিফিনের সময় অ্যালিস দেখে শেনের এক্স গার্লফ্রেন্ড কেই আবারও ড্রেকের পিছু পিছু সেই গার্ডেনে যাচ্ছে। অ্যালিস আর তার বান্ধবীও সেখানে যায়। কিছুক্ষণ পর সেখানে শেনও এসে হাজির হয় আর কেইকে ড্রেকের সাথে দেখে কান্না করতে শুরু করে। অ্যালিস তখন আয়া ও শেনকে নিয়ে ড্রেকের সামনে গিয়ে হাজির হয় আর কেইকে বলে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এসেছি আমার বয়ফ্রেন্ড ড্রেকের সাথে পরিচয় করিয়ে দিতে। কেই অবাক হয়ে ড্রেককে জিজ্ঞেস করে ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড? ড্রেক তখন অ্যালিসের দিকে তাকিয়ে তার সাথে সাই দিয়ে বলে হ্যাঁ। অ্যালিস তখন কেইকে সেখান থেকে চলে যেতে বলে। তারা চলে যাওয়ার পর ড্রেক অ্যালিসকে বলে তোমার নাটক কি শেষ হয়েছে? এই বলে সে আবারও মুখের উপর বই ঢাকা দিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় আর অ্যালিস ড্রেককে বলতে শুরু করে যে সে তার জন্য কিছু একটা এনেছে। অ্যালিস ড্রেককে বলে যে আমি তো সবার সামনে নাটক করছিলাম, তুমি কি ভেবেছ সত্যি আমি তোমার দিকে তাকাবো? ড্রেক তখন তাকে উল্টো বলে আমার সাথে প্রেম করার স্বপ্ন তুমি বাদ দাও। পরে অ্যালিস যখন বান্ধবীর কাছে গিয়ে আফসোস করছিল তখন ড্রেকের বাবা স্টিভ সেখানে আসে। অ্যালিস আঙ্কেলকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। স্টিভ জানায় সে ড্রেক আর তার হবু স্ত্রীকে নিয়ে বাইরে লাঞ্চ করতে যাচ্ছে আর তাদের দুইজনকেও তার সাথে জয়েন করতে বলে। খাবারের কথা শুনে আয়া এক পায়ে রাজি হয়ে যায়, কিন্তু গাড়ির দিকে তাকিয়ে ওরা দেখে ড্রেক আর তার বাবার হবু স্ত্রী খুব নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে। ব্যাপারটা ওদের কাছে একটু সন্দেহজনক মনে হয়, তাই ওরা দুজন গিয়ে ড্রেকের পাশে ঘেসে বসে। ড্রেকের মেজাজ এমনিতেই বেশ খারাপ ছিল। পুরোটা রাস্তা অ্যালিস আর তার বান্ধবী গাড়িতে বসে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিল। ওরা খেয়াল করে ড্রেক আর তার হবু সৎ মা গাড়ির আয়না দিয়ে লুকিয়ে একে অপর দিকে তাকাচ্ছে। ওরা মনে মনে আশা করছিল যেন ওদের সন্দেহটা সত্যি না হয়। পরের দিন স্কুলে অ্যালিস তার বান্ধবীকে বলে আমার মনটা কেন জানি ছটফট করছে। আয়া তখন বলে ছটফট করারই কথা, কাল খাওয়ার সময় আমার হাত থেকে কাঁটা চামচ পড়ে গিয়েছিল, ওটা তুলতে নিচে গিয়ে দেখি টেবিলের তলায় ড্রেক আর তার হবু সৎ মা একে অপরের হাত ধরে আছে। আমরা এতক্ষণ ভাবছিলাম আমাদের লড়াই বুঝি ক্লাসের একটা সাধারণ স্টুডেন্টের সাথে, কিন্তু এখানে তো খেলা অনেক দূর এগিয়ে গেছে। তুই বরং ড্রেকের সাথে রিলেশনটা চালিয়ে যা, যাতে ওই মহিলার থেকে দূরে থাকে। এছাড়া আঙ্কেল এই সত্যিটা জানতে পারলে একদমই সহ্য করতে পারবে না। সেদিন রাতে স্কুলের একটা প্রজেক্টের কাজে ওদের বেশ দেরি হয়ে যায়। স্কুল শেষে অ্যালিস ড্রেকের পিছু পিছু তার বাড়ি পর্যন্ত যায়। সেখানে গিয়ে সে নিজের চোখে দেখে ড্রেক বাড়িতে ঢুকেই তার বাবার হবু স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এই দৃশ্য দেখে অ্যালিস ভয়ে নিজের মুখ চেপে ধরে। তবে সে জানতো না যে আগের দিন যখন সে শেনকে নিয়ে ড্রেকের সাথে পরিচয় করাতে এনেছিল ড্রেক তখন শেনের এক্স গার্লফ্রেন্ড কেইকে রিজেক্ট করে দিয়েছিল। মেয়েটি কারণ জানতে চাইলে ড্রেক বলেছিল যে সে অন্য কাউকে ভালোবাসে। এই কথা বলে সে গাছের আড়ালে লুকিয়ে থাকা অ্যালিসের দিকে তাকিয়েছিল। অ্যালিসকে ওদিকে আসতে দেখে ড্রেক নার্ভাস হয়ে মুখ ঘুরিয়ে নেয়। ছেলেটা আসলে মনে মনে কি ভাবে তা বোঝা সত্যিই কঠিন। যাই হোক, রাতে অ্যালিস বান্ধবীর কাছে গিয়ে বলে আমাদের সন্দেহটাই ঠিক, একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটেছে। পরের দিন ক্লাসে টিচার প্রজেক্টের জন্য গ্রুপ তৈরি করতে বলে। আয়া বলে চল আমরা দুইজন একসাথে গ্রুপ করি। অ্যালিস রাজি হয়ে যায় আর বলে এমন প্রজেক্ট করব যাতে খাটনি না থাকে, এমনিতেও তো আমরা ফেলই করব। আয়া তখন বুদ্ধি দেয় আমরা ড্রেকের কাছে গিয়ে একটু রিকোয়েস্ট করব যাতে ও আমাদের গ্রুপে আসে। অ্যালিস বলে ও কখনোই রাজি হবে না, কিন্তু আয়া তাকে টেনে ড্রেকের কাছে নিয়ে যায়। ড্রেককে চুপ থাকতে দেখে আয়া বলে মৌনতাই হলো সম্মতির লক্ষণ, চল কাগজে ওর নামটা লিখে দেই। টিফিনের সময় বান্ধবী এমন ব্যবস্থা করে যাতে অ্যালিস আর ড্রেক একসাথে স্টুডেন্ট কাউন্সিলের রুমে যায়। ড্রেক সেখানে গিয়ে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। অ্যালিস বোর হয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই দেখে ড্রেক প্রচন্ড কাঁপছে আর তার খুব জ্বর এসেছে। সে ড্রেককে সোফায় শুয়ে দিয়ে রুমাল ভিজিয়ে তার গা মুছে দিতে শুরু করে। ঘামে শার্ট ভিজে যাওয়ায় অ্যালিস একটু দ্বিধায় পড়ে যায়। সে শার্ট খুললে ড্রেক আবার তাকে ভুল না বুঝে ফেলে, কিন্তু ওর অবস্থা দেখে সে শেষ পর্যন্ত শার্টটা খুলেই দেয়। বেশ নার্ভাস হয়ে অ্যালিস ড্রেকের শরীর মুছে দিয়ে তাকে ভালো করে কম্বল দিয়ে ঢেকে দেয়। ড্রেক যখন জেগে ওঠে সে নিজেকে এই অবস্থা দেখে বেশ অবাক হয়। সে দেখে অ্যালিস পাশে একটা চেয়ারে বসে হা করে ঘুমাচ্ছে। ড্রেকের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে উঠে অ্যালিসের কাছে গিয়ে তার মুখটা বন্ধ করে দিয়ে বলে
মুখ বন্ধ করো, নয়তো মাছি ঢুকে যাবে। অ্যালিস জেগে উঠে ড্রেকের কপালে হাত দিয়ে জ্বর চেক করতে গেলে ড্রেক শান্তভাবে তা করতে দেয়। পরের দিন সকালে আয়া অ্যালিসকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে যে সে অ্যালিসের মাকে বানিয়ে বলেছে তারা পড়াশোনার কাজে ড্রেকের বাড়িতে যাচ্ছে। ড্রেকের বাড়িতে গিয়ে তারা যখন ড্রেকের বাবার সাথে কথা বলছিল তখন ড্রেক গম্ভীর মুখ নিয়ে নিচে নেমে আবারও উপরে চলে যায়। বান্ধবী তখন অ্যালিসকে জোর করে ড্রেকের ঘরের দিকে পাঠিয়ে দেয়। ড্রেকের বাবা ওদিকে আয়ার জন্য নাস্তা বানাতে গেলে আয়া বাইরে থেকে ড্রেকের ঘরের দরজা লক করে দেয় যাতে ওরা দুজন একসাথে কিছুটা সময় কাটাতে পারে। অ্যালিস ঘর থেকে বের হতে না পেরে আলমারি থেকে একটা বই নামাতে যায় আর তখনই কতগুলো ভারী বই তার মাথায় এসে পড়ে। ড্রেক শব্দ শুনে ছুটে আসে আর অ্যালিসকে কুলে তুলে বিছানায় নিয়ে যায়। সে ফ্রিজ থেকে বরফ এনে অ্যালিসের মাথায় চেপে ধরে। ড্রেকের মুখ তার এত কাছে ছিল যে অ্যালিসের হার্টবিট বেড়ে যায়। সে ড্রেকের হাত থেকে বরফ নিচে নিতে চাইলে ড্রেক তা করতে দেয় না, সে নিজেই তা ধরে রাখে। ঠিক তখনই ড্রেকের হবু সৎমা দরজা খুলে ঘরে ঢুকলে অ্যালিস খুব নার্ভাস হয়ে খাট থেকে নেমে দাঁড়ায়। পরে যখন ড্রেক আর সে মহিলা একা কথা বলছিল তখন আসল সত্যটা জানা যায়। মহিলাটি তখন ড্রেককে বলছিল তুমি অবশেষে অ্যালিসকে পেয়েছো, ও খুব ভালো মেয়ে। কিন্তু ড্রেক তাকে বলে আমি তোমাকেই চাই। মহিলাটি মনে করিয়ে দেয় যে সে তার বাবাকে বিয়ে করতে যাচ্ছে। ড্রেক তখন আক্ষেপ করে বলে সে রাতে না ঘুমিয়ে বাবার আড়ালে তার সাথে কথা বলে আর সেই কারণে সে দিনের বেলা ক্লাসে সারাক্ষণ ঘুমায়। সে বলে আমি তোমাকে ভালোবাসি। মহিলাটি তাকে ছেড়ে চলে গেলে ড্রেক আকাশের দিকে তাকিয়ে বলে মা আমি এই সবকিছু শুধু তোমার জন্য করছি, আমাকে ক্ষমা করে দিও। এখানে বোঝা যায় ড্রেক আসলে তার মায়ের কারণে এই মহিলার সাথে নাটক করছে যাতে করে তার বাবা দ্বিতীয় বিয়ে না করে। পরের দিন অ্যালিস ঘুম থেকে উঠে ড্রেকের কথাই ভাবছিল আর নিজেকে বোঝাচ্ছিল যে তার প্রতি কোনো ফিলিংস আসা সম্ভব না। স্কুলে ড্রেককে এড়ানোর চক্করে অ্যালিস রাস্তার মাঝে চলে যায় এবং একটি গাড়ি তাকে ধাক্কা দিতে গেলে ড্রেক তাকে টেনে বাঁচায়। ফুটপাতে পড়ে গিয়ে অ্যালিসের পা মুচকে গেলে ড্রেক তাকে পিঠে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অ্যালিস যতই দূরে যেতে চাচ্ছিল ভাগ্য তাদের ততই কাছে নিয়ে আসছিল। পরের দিন স্কুলে ঘোষণা করা হয় যে টপাররা ব্যাকবেঞ্চারদের পড়াবে আর অ্যালিসের পার্টনার হিসেবে ড্রেকেরই নাম আসে। স্কুল ডান্স পার্টির দিন অ্যালিস খুব সুন্দর একটা ড্রেস পরে নিজের বাড়ির গেটের সামনে শেনের জন্য অপেক্ষা করছিল। এর আগে শেন তাকে বলেছিল যে সে এই পার্টিতে একাই যাচ্ছে, তাই অ্যালিস তাকে পার্টনার হওয়ার অফার দিলে সে রাজি হয়ে যায়। অ্যালিস খুশিতে বান্ধবীকে ফোন করে জানায় যে সে শেনের সাথে পার্টিতে যাচ্ছে, কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করার পরও শেন সেখানে আসে না এবং অ্যালিসের মন খারাপ হয়ে যায়। হতাশ হয়ে অ্যালিস যখন বাড়ির মেইন গেট বন্ধ করতে যাবে ঠিক তখনই একটা হাত এসে গেটটি আটকে দেয়। অ্যালিস মুখ তুলে তাকিয়ে দেখে ড্রেক খুব সুন্দর একটা লুকে তার সামনে এসে দাঁড়িয়েছে। তাকে সেখানে দেখে অ্যালিসের চোখে হঠাৎ করে পানি চলে আসে আর সে মনে মনে ভাবতে থাকে ড্রেক এখানে কিভাবে এলো। তবে সে জানতো না যে সেদিন ড্রেক যখন তার মাথায় বরফ চেপে ধরেছিল তখন ড্রেক আসলে অ্যালিসের হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছিল। ড্রেক তখন নিজেকে জিজ্ঞেস করছিল যে অ্যালিসের হৃদয়ের নাকি তার নিজের। যাই হোক ড্রেকের গম্ভীর আওয়াজে অ্যালিসের ঘোর কাটে। ড্রেক তাকে বলে আমার পিছনে পিছনে আসো। অ্যালিস যেন এক মায়ের টানে তার পিছনে হাঁটতে শুরু করে দেয়। সে ড্রেকের চওড়া পিঠ আর তার স্যুটের দিকে তাকিয়েছিল। ড্রেকের টায়ের রংটা হুবহু অ্যালিসের ফ্যামিলি ড্রেসের রঙের সাথে মিলে যাচ্ছিল। হঠাৎ অ্যালিস হোঁচট খেয়ে পড়তে গেলে ড্রেক তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। অ্যালিস বলে সে সামান্য হোঁচট খেয়েছে, কিন্তু নিজের তীব্র হার্টবিট সে কিছুতেই সামলাতে পারছিল না। এদিকে ড্রেকের তখন মনে পড়ে তার বাবার কথা। বাবা তাকে শর্ত দিয়েছিল যে সে যদি এই পার্টিতে অংশ নেয় তবেই তাকে আর তার হবু সৎমাকে সাথে নিয়ে তাইওয়ান সফরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। ড্রেক এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি, এই বলে সে পার্টিতে আসতে রাজি হয়েছিল। তবে সে জানতো না যে তার বাবা আর অ্যালিসের বান্ধবী মিলেই এই পুরো প্ল্যানটা করেছে যাতে ওদের দুজনকে কাছাকাছি আনা যায়। ওরা যখন একে অপরের হাত ধরে পার্টিতে ঢোকে তখন স্কুলের সবার মনের সন্দেহ একদমই দূর হয়ে যায় যে ওরা সত্যি রিলেশনে আছে। পার্টিতে অ্যালিস তার ক্রাশের মুখোমুখি হলে সে রেগে গিয়ে শেনকে বলে আমার সাথে একদম কথা বলবে না। শেন অবাক হয়ে কারণ জানতে চাইলে অ্যালিস জানতে পারে যে আয়াই আসলে তাকে ফোন করে আসতে বারণ করেছিল কারণ ড্রেক অ্যালিসের সাথে আসবে। অ্যালিস মনে মনে আয়ার উপর ভীষণ চটে যায়। ওদিকে আয়ার পিছনে স্টুডেন্ট কাউন্সিলের একটা ছেলে যার নাম কেন্ট সারাক্ষণ ঘুরঘুর করছিল। আয়া তাকে বিরক্ত হয়ে বলে অন্য কোনো মেয়েকে গিয়ে নাচের অফার দিতে, কারণ এখানে শুধু সে বুফে খেতে এসেছে। তার পুরো মনোযোগ এখন খাবারের দিকে। এদিকে পার্টির সব মেয়েরাই ড্রেকের সাথে নাচতে চাইছিল, কিন্তু ড্রেক কাউকে পাত্তা না দিয়ে অ্যালিসকে খুঁজছিল। সে দেখে অ্যালিস এক কোনায়
মন খারাপ করে একাকী বসে আছে। ড্রেক তখন তাকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে আসে আর অ্যালিসকে একদম নিজের বুকের কাছে জড়িয়ে ধরে নাচতে শুরু করে। অ্যালিস অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ডান্স করার সিদ্ধান্ত কেন নিলে? ড্রেক বলে, আশেপাশের সব মেয়েরা বড্ড বিরক্তিকর। অ্যালিস তখন বলে, তাহলে আমাকে কি তেমন মনে হয় না? ড্রেক তখন বলে, তুমিও বিরক্তিকর, তবে তুমি পাশে থাকলে আমার খারাপ লাগে না। অ্যালিস মনে মনে ভাবে ড্রেকের মুখ থেকে শোনা এটাই হয়তো তার সব থেকে রোমান্টিক কথা, যা শুনে তার মুখে হাসি চলে আসে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে ড্রেক আসলে অন্য একজনকে ভালোবাসে। গান শেষ হয়ে যাওয়ার পর বাকি সবাই চলে গেলেও ওরা চোখ বন্ধ করে নিজেদের বুথ করে রেখেছিল, যেন আশেপাশে দুনিয়ার কথা ওরা ভুলেই গেছে। এরপর শেন এসে অ্যালিসের রাগ ভাঙানোর চেষ্টা করে আর তার সাথে ডান্স করার অনুরোধ করে। ড্রেক দূর থেকে ওদের দিকে তাকিয়ে জেলাস ফিল করে আর ওয়াশরুমের দিকে চলে যায়। সেখানে সে বাইরে তিনজন মেয়ের কথোপকথন শুনতে পায়। তারা প্ল্যান করছিল অ্যালিসকে কৌশলে স্টোর রুমে আটকে রাখার। ঠিক তখনই ড্রেক দেখে এক ব্যক্তি ম্যাসকোট বা ভালুকের কস্টিউম পরে ওয়াশরুমে ঢুকছে। ড্রেক তখন সেই ম্যাসকোটের কস্টিউম তার কাছ থেকে চেয়ে নেয় এবং নিজের টাই লুকিয়ে ওটা পরে নেয়। ওদিকে সেই মেয়েরা অ্যালিসকে একটা চিঠি এনে দেয় যে একজন তার সাথে দেখা করার জন্য স্টোর রুমে অপেক্ষা করছে। অ্যালিস সরল মনে তাদেরকে বিশ্বাস করে সেখানে যাওয়া মাত্রই তারা বাইরে থেকে দরজাটা লক করে দেয়। অ্যালিসকে না দেখে ড্রেক বুঝতে পারে যে মেয়েরা তাকে ইতিমধ্যেই ফাঁদে ফেলেছে। সে তখন ম্যাসকোটের রূপেই তাকে খুঁজতে বের হয়। ড্রেক যখন স্টোর রুমের দরজা খুলে অ্যালিস হাফ ছেড়ে বাঁচে, কিন্তু ঠিক তখনই স্কুলে একজন স্টাফ এসে বাইরে থেকে দরজা লক করে দেয়। অ্যালিস দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে থাকলে ম্যাসকোটে থাকা ড্রেক বলে, চেঁচিয়ে লাভ নেই, কেউ শুনবে না। অ্যালিস জিজ্ঞেস করে, তুমি কে? ড্রেক বলে, তাতে তোমার কি? অ্যালিস তখন বিড়বিড় করে বলে, তোমার মুখ নিশ্চয়ই খুব বিশ্রী, তবে ড্রেকের মতো পচা স্বভাবের চেয়েও ভালো। ওর চোখ করে পড়ে আজ আমার এই দশা। কিছুক্ষণ পর অ্যালিস শান্ত হয়ে বসে এক নাগারে বকবক করতে থাকে। ড্রেক তখন ম্যাসকোটের আড়াল থেকে গলা বদলে জিজ্ঞেস করে, তার মানে তুমি ড্রেককে ভালোবাসো? অ্যালিস সহজভাবে স্বীকার করে বলে, হ্যাঁ, ও দেখতে খুব সুন্দর আর ভীষণ বুদ্ধিমান। ড্রেক মনে মনে ভাবে, অন্য সব সাধারণ মেয়েদের মতো অ্যালিসও বুঝি তার বাইরের রূপ দেখেই পছন্দ করে। কিন্তু তখনই অ্যালিস বলে, তোমাকে একটা গোপন কথা বলি, আমি ওকে ভালোবাসি কারণ ও খুব সাহসী। ও দেখতে সুন্দর আর পড়াশোনায় ভালো হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন আরো অনেকেই আছে, তবে ও নিখুঁত নয়। ও একজন সাধারণ মানুষ। ওর ওই ঠান্ডা আর গম্ভীর স্বভাবের আড়ালে একটা গভীর কষ্ট আর দুশ্চিন্তা লুকিয়ে আছে। ও সব সময় ভিতরে ভিতরে উদাস থাকে। ও বাইরে যা দেখায় ও আসলে তা নয়। অ্যালিসের মুখে নিজের ভেতরের এই সত্য রূপটা শুনে ড্রেক বুঝতে পারে যে সে অ্যালিসকে চিনতে ভুল করেছিল। কথা বলতে বলতে অ্যালিস হঠাৎ ঠান্ডা লেগে হাঁচি দিতে শুরু করলে ড্রেক নিজের জ্যাকেটটা খুলে যত্ন করে তাকে জড়িয়ে দেয়। পরের দিন সকালে অ্যালিস আলো আর একটা চেনা গলার আওয়াজে জেগে ওঠে। সে নিজেকে ড্রেকের পিঠে আবিষ্কার করে। ড্রেক তাকে পিঠে নিয়ে হেঁটে আসছিল। অ্যালিস অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? আর ওই ভালুকের কস্টিউম পরা ছেলেটাই বা কোথায় গেল? ড্রেক তাকে প্রথমে শান্ত হতে বলে আর তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। অ্যালিস লজ্জায় তাকে নামিয়ে দিতে বলে, কারণ তারা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছিল। বাড়ির সামনে অ্যালিসের বাবা আর মা চিন্তিত হয়ে অপেক্ষা করছিলেন, কারণ মেয়ে সারা রাত বাড়ি ফিরেনি আর সকালে এক ছেলের সাথে ফিরছে। অ্যালিস তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে স্টোর রুমে একা আটকে ছিল আর ড্রেক তার সাথে ছিল না। ড্রেক তখন মজা নেওয়ার জন্য অ্যালিসের মায়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে ইশারা করে যে সে তার সাথেই ছিল। অ্যালিস রেগে গিয়ে ড্রেককে বলে, তোমার আমার পেছনে কে লেলিয়ে দিয়েছে বলো তো? এরপর সে মাকে রাগানোর জন্য বলে, হ্যাঁ, ওই আমার সাথে ছিল। অ্যালিসের বাবা ড্রেককে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওর বয়ফ্রেন্ড? ড্রেক মুচকি হেসে বলে, হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়ে একদিন হুট করে সিদ্ধান্ত নিয়েছে যে ও আমার গার্লফ্রেন্ড হবে। বাবা তখন কিছুটা লজ্জিত হয়ে ড্রেককে বলে, আমাদেরকে ক্ষমা করো, তোমার বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, তুমি এখন বাড়ি যাও, পরে কথা হবে। পরের দিন স্কুলে কেন্ট আয়ার মন জয় করার জন্য তার প্রিয় সব খাবার নিয়ে তার সামনে হাজির হয়, কারণ সে জানতো মেয়ের মনের রাস্তা তার পেট হয়ে যায়। অ্যালিস ওদের দেখে মনে মনে বলে, সবাই তো জোড়ায় জোড়ায় আছে, শুধু আমি একা। এমন সময় শেন এসে অ্যালিসের পাশে বসতে গেলে ড্রেক তাকে সরিয়ে নিজে সেখানে বসে পড়ে। শেন তখন অ্যালিসকে বলে, স্কুল শেষে তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, তুমি কি দেখা করবে? ড্রেক তখন চ্যালেঞ্জিং নজরে শেনের দিকে তাকায় আর অ্যালিসকে বলে, আজ স্কুল শেষে বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছেন। অ্যালিস তখন দুজনের মাঝে পড়ে বেশ অস্বস্তিতে পড়ে যায়। স্কুল শেষে শেন ড্রেকের মুখোমুখি হয়ে বলে, তুমি অ্যালিসের থেকে দূরে থাকো, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, তুমি শুধু নিজেকে ভালোবাসো আর অন্য কারো আবেগের পরোয়া করো না। ড্রেক ঠান্ডা গলায় বলে, তোমার মতো একটা বাচ্চার কথায়
আমি চলবো না, আর আমি অ্যালিসকে ছাড়বো না। শেন তখন বলে, তুমি কাউকে ভালোবাসতে জানো না, মানুষকে শুধু তুমি নিজের খেলনা মনে করো। ড্রেক তখন বলে, তুমি কিভাবে জানলে? হয়তো এবার আমি সত্যিই নিজেকে বদলে ওর প্রেমে পড়ে যেতে পারি। এই বলে সে অ্যালিসের হাত ধরে তার বাবার কাছে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যালিস তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তোমার ওইসব তামাশার জন্য আমার বাবা মা আমাকে 2 সপ্তাহের জন্য ঘরবন্দি করে রেখেছেন। আমাকে যেতে দাও, আমি আমার বন্ধুর সাথে কথা বলবো। ড্রেক তখন অ্যালিসের খুব কাছে এসে খুব নরম গলায় বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, এটা সবাই জানে, তাই নিজের সীমা মেনে চলো। ড্রেক তাকে বাড়িতে নিয়ে গেলে দেখা যায় তার বাবা আসলেই ওদের দুইজনকে আমন্ত্রণ জানিয়েছে। সে ড্রেক আর তার হবু সৎ মায়ের বিয়েতে অ্যালিস ও তার বান্ধবীকে ইনভাইট করে আর তাদের ডান্স রিহার্সেল ও পোশাকের ট্রায়ালের জন্য আসতে বলে। পরের দিন ড্রেক যথারীতি লাইব্রেরিতে বসে ঘুমাচ্ছিল, কারণ তাকে অ্যালিসের মতো একজন ব্যাকবেঞ্চারকে পড়াশোনা শেখাতে হচ্ছিল। ঘুমের ঘরে সে অ্যালিসের দিকে একটু এগিয়ে গিয়ে দুষ্টুমি করে বলে, আমাকে একটা চুমু দিবে? অ্যালিস রেগে গিয়ে বলে, তুমি কি স্বপ্ন দেখছো নাকি? তোমার এতই শখ থাকলে তোমার বাবার হবু স্ত্রীর কাছে যাও, বদমাশ কোথাকার। এই বলে অ্যালিস উঠে চলে যেতে গেলে ড্রেক বেশ রেগে যায় এবং তাকে লাইব্রেরি দেয়ালের সাথে চেপে ধরে। অ্যালিস ভয় পেয়ে যায় যে ড্রেক হয়তো এবার রেগে চিৎকার করবে, কিন্তু ড্রেকের চোখ জোড়ায় রাগ নয়, বরং একটা হাসির আভাস ছিল। ড্রেক যখন তার খুব কাছে চলে আসে, অ্যালিসের হার্টবিট তীব্র হতে থাকে আর সে আলতো করে চোখ বন্ধ করে ফেলে। সে মনে মনে নিজেকে বলছিল, নিজের চোখ খোল অ্যালিস, আর ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দে। তোর ফার্স্ট কিস কি ওর সাথেই হতে হবে? না, আমি এটা চাই না। কিন্তু ড্রেক তার ঠোঁটে নয়, বরং তার কানের পাশে আলতো করে ছুঁয়ে দেয়। অ্যালিস চোখ খুলে ড্রেককে মুচকি হাসতে দেখে। ড্রেক বলে, আজকের জন্য এতটুকুই থাক, নয়তো তুমি লজ্জায় গলে যাবে। অ্যালিস বাড়িতে ফিরেও সারাক্ষণ ড্রেকের এই আচরণের কথাই ভাবছিল। এমন সময় তার মা এসে বলে যে তার বেস্ট ফ্রেন্ড শেন বাইরে তার জন্য অপেক্ষা করছে। অ্যালিস আশা করেছিল শেন হয়তো আজকে তাকে প্রপোজ করবে, কিন্তু সে বাইরে গিয়ে দেখে শেন শুধু ড্রেকের ব্যাপারেই খোঁজ নিচ্ছিল। অ্যালিসকে ড্রেকে থেকে দূরে থাকতে বলছিল। অ্যালিস বুঝতে পারে শেনে থেকে তার আর কোনো আশা নেই। সে তাকে পরিষ্কার জানিয়ে দেয়, ড্রেক আমার বয়ফ্রেন্ড আর আমরা সত্যি রিলেশনে আছি, তোমার দুশ্চিন্তা করার দরকার নেই। সে মন থেকে তার এই ক্রাশকে চিরতরে মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। পরের দিন অ্যালিস যখন ড্রেকের সামনে এসে বসে, সে আগের দিনের ঘটনার কথা ভেবে খুব লজ্জা পাচ্ছিল। পরিস্থিতি হালকা করতে সে ড্রেককে জিজ্ঞেস করে, আমাদের রিলেশনের 1 মাস পূরণ হতে চলেছে, এটা নিয়ে কি আমাদের কোনো সেলিব্রেশন করা উচিত? ড্রেক তখন অ্যালিসকে অবাক করে দিয়ে বলে, তুমি কি সত্যিই চাও আমরা এটা সেলিব্রেট করি? অ্যালিস একটু ঘাবড়ে গিয়ে বলে, আমি তো জাস্ট এমনিতেই বলছিলাম। ড্রেক তখন তার দিকে তাকিয়ে একটু হালকা এসে তার কথায় সম্মতি জানায়। ড্রেক খাবার খেতে খেতে এমন ভাবে এলিসের দিকে তাকায় যেন সে কোনো পাগলের কথা শুনছে। অ্যালিস বলে, কেমন হয় যদি আমরা আমাদের রিলেশনের সেলিব্রেশনটা 31শে নভেম্বর করি? ড্রেক অবাক হয়ে বলে, তুমি কি ক্যালেন্ডারে নতুন দিন আবিষ্কার করলে নাকি? কারণ নভেম্বর তো 30 দিনের হয়। অ্যালিস তখন কিছুটা লজ্জা পায়। সে বলে, আরে আমি বুঝাতে চেয়েছি প্রতি মাসে 31 তারিখ আমরা এটা পালন করব। ড্রেক কোনো উত্তর না দিলে অ্যালিস গাল ফুলিয়ে বলে, তুমি কি ভেবেছো আমি তোমার সাথে সারা জীবন থাকবো? আর কয়েক মাস পর গ্র্যাজুয়েশন শেষ হলে আমরা আলাদা আলাদা ইউনিভার্সিটিতে চলে যাব, তখন তো আমাদের পথ আলাদা হয়ে যাবে। ড্রেক তখন অ্যালিসের খুব কাছে এসে ফিস করে বলে, তোমাকে কে বললো যে আমি তোমাকে ছেড়ে দিব? অ্যালিস তো শুনেই থ হয়ে যায়। কয়েকদিন পর অ্যালিস আর তার বান্ধবী আয়া ড্রেকের বাড়িতে যায় বিয়ের ডান্সের রিহার্সেলের জন্য। আয়া আসলে আঙ্কেলের সাথে আগে থেকেই সব সেট করে রেখেছিল যাতে ড্রেক আর অ্যালিসকে কাছাকাছি রাখা যায়। প্র্যাকটিসের মাঝখানে আয়া কোরিওগ্রাফারকে বলে, এখন গিটার বাজানোর দৃশ্যটা প্র্যাকটিস করা যাক, আমাদের কাছে ড্রেক রেডি আছে। এই দৃশ্যটা বেশ ঘনিষ্ঠ ছিল। অ্যালিস তখন আয়াকে ফিস করে বলে, তোর মাথা খারাপ হয়েছে, আমি নিচে গোলাপি রঙের ফ্লাওয়ার প্রিন্টের শর্টস পরে আছি। ড্রেক ওদের কথা শুনে ফেলে আর হেসে বলে, আমি সব শুনেছি বারবি, সামনে এসো। তখন ড্রেক মজা করে বলে, বারবি হাত আর জামাটা একটু সামলাও। অ্যালিস লজ্জায় লাল হয়ে বলে, প্লিজ আমার উপর দয়া করো। ড্রেক তখন ওকে লজ্জা পেতে দেখে মুচকি হেসে থেমে যায়। পরের দিন অ্যালিসের বাবা মা বাইরে যাওয়ার কারণে সে আয়াদের বাসায় থাকার অনুমতি নেয়। আয়া তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় এবং কাকতালীয়ভাবে সেখানে ড্রেক আর তার বাবার দেখা হয়ে যায়। আয়া সুযোগ বুঝে বলে, তোর কপাল খুলে গেছে বন্ধু, আমি এবার ভাগলাম। আঙ্কেলকে নিয়ে অন্যদিকে চলে যায়। অ্যালিস দেখে ড্রেক বেশ বিরক্ত হয়ে আছে, তাই সে বলে, তোমার যখন মন নেই চলো বাড়ি ফিরে যাই। ড্রেক তখন অ্যালিসের হাত শক্ত করে ধরে বলে, না চলো একটু হাঁটি। হাঁটতে হাঁটতে অ্যালিস ক্লান্ত হয়ে পড়লে ড্রেক তাকে পিঠে তুলে নেয়। শেষ বিকেলে ওরা সমুদ্রের পাড়ে গিয়ে একসাথে বসে। ড্রেক বলে, সূর্যাস্ত আর এই পরিবেশটা বেশ রোমান্টিক, আমাকে একটা চুমু দিবে? অ্যালিস নার্ভাস হয়ে বলে, একদম কাছে আসবে না, ঘুষি খাবে। ড্রেক বুঝতে পারে অ্যালিস খুব ভয় পাচ্ছে, তাই সে আর জোরাজুরি
জোরাজুরি করে না। ড্রেক তাকে জিজ্ঞেস করে, এর আগে তোমাকে কেউ কখনো কিস করেনি তাই তো? অ্যালিস মিথ্যা করে বলে, অবশ্যই করেছে। শিন যখন আমার সাথে ছিল তখন ওটাই ছিল আমার ফার্স্ট কিস। অ্যালিস মনে মনে উপরওয়ালার কাছে ক্ষমা চায় এই ডাহা মিথ্যা কথার জন্য। ড্রেক এই কথা শুনে প্রচন্ড রেগে যায় আর একা একাই কিছুক্ষণ পায়চারি করে। অ্যালিস ভেবেছিল ড্রেক হয়তো ওকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ড্রেক আবার ফিরে আসে আর তার পাশে বসে। সে বলে, তোমার ফার্স্ট কিস কার সাথে ছিল তা নিয়ে আমি মাথা ঘামাই না। অ্যালিসও বলে, আমারও কিছু যায় আসে না। ড্রেক তখন অ্যালিসের হাত, কাঁধ, চোখ আর নাকে একের পর এক চুমু খেতে শুরু করে আর বলে, আমি হব প্রথম ব্যক্তি যে কিনা তোমাকে এখানে এখানে আর এখানে চুমু খেয়েছে। অ্যালিস অবাক হয়ে বলে, আমার হাতে চুমু খাচ্ছ কেন? আমি কি তোমার মা নাকি? সবশেষে ড্রেক বলে, এখন থেকে তুমি শুধুই আমার, আমি তোমার উপর মার্ক করে রাখলাম। আর সেই থেকে ওদের টম এন্ড জেরি মার্কা ঝগড়াটা সত্যি ভালোবাসায় বদলে যায়। ওরা স্কুলে একে অপরের হাত ধরে ঘোরে, একসাথে টিফিন খায়। ড্রেক চাইতো অ্যালিস যেন সারাক্ষণ শুধু ওর দিকেই তাকিয়ে থাকে। পুরো স্কুলে এখন ওদের প্রেম নিয়ে আলোচনা, এমনকি ওরা ক্রিসমাসে একে অপরকে গিফটও দেয়। বিয়ে ঠিক আগে ড্রেক তার মায়ের কবরে গিয়ে তার কাছে ক্ষমা চায়, কারণ সে বিয়েটা আটকাতে পারেনি। সে তার মায়ের কাছে অ্যালিসের গল্প করে আর বলে যে মা বেঁচে থাকলে অ্যালিসকে খুব পছন্দ করত। বিয়ের অনুষ্ঠান কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়। এরপর ওরা ফ্যামিলি ডিনারের জন্য একটা হোটেলে যায়। সেখানে ড্রেকের পরিবারের এক পরিচিত ছেলে, যার নাম ট্রিপ, ফটোগ্রাফার সেজে অ্যালিসকে সারাক্ষণ নজরে রাখছিল। সে অ্যালিসের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল, কিন্তু অ্যালিস তখন ড্রেককে হন্য হয়ে সব দিকে খুঁজছিল। এক কোনায় অ্যালিস দেখতে পায় ড্রেক তার নতুন সৎমায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। ড্রেক তখনও সেই মহিলাকে রাজি করানোর চেষ্টা করছিল যেন সে বিয়েটা ভেঙে দিয়ে ড্রেকের সাথে চলে যায়। ড্রেক আসলে শেষ মুহূর্ত পর্যন্ত বিয়েটা নষ্ট করার চেষ্টা করছিল। এটা দেখে অ্যালিস খুব কষ্ট পায় আর হোটেল থেকে বেরিয়ে যায়। বাড়িতে এসে সে অঝরে কান্না করতে থাকে আর নিজের উপরই রাগ করে যে কেন সে ওই ছেলের জন্য কান্না করছে। পরের দিন স্কুলে অ্যালিস একদমই চুপচাপ হয়ে যায়। সে ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না। ড্রেক যখন খাবার নিয়ে ওর কাছে আসে, অ্যালিস বলে ওর খিদে নেই, কিন্তু ড্রেক জোর করে ওকে খাওয়াতে শুরু করে। অ্যালিস মনে মনে ভাবছিল, আমি নিজেই যে ওর কাছে গিয়েছিলাম, ওর তো কোনো দোষ নেই। সে ড্রেককে সোজাসুজি বলে দেয় যে আমাদের ব্রেকআপ করা উচিত। ড্রেক কারণ জানতে চাইলে অ্যালিস বলে, তুমি আমাকে ভালোবাসো না আর আমিও তোমাকে না। ড্রেক বলে, একদম না। অ্যালিস বলে, তুমি কেন আমাকে ছাড়ছো না? ড্রেক উত্তর দেয়, তুমি নিজেই আমার কাছে এসে রিলেশনের কথা বলেছিলে, এখন নিজের কথায় স্থির থাকো। দিন শেষে ড্রেক দেখে অ্যালিস আর শিন একসাথে বসে খাচ্ছে। সে রেগে গিয়ে অ্যালিসের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। শিন আর ড্রেকের মধ্যে প্রায় মারামারি লেগে যাচ্ছিল। অ্যালিস ড্রেককে মারতে মারতে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও। ড্রেক তখন অ্যালিসকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে আর বলে, আমি জানি কাউকে ভালোবাসা শেখা আমার জন্য কঠিন, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার পাশে থাকবো এবং তোমাকে ভালোবাসার চেষ্টা করব। অ্যালিস কান্না করতে করতে ড্রেকের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যি চেষ্টা করবে তো? আমাকে আর কষ্ট দেবে না তো? ড্রেক কথা দেয় যে সে আর তাকে কষ্ট দিবে না। অ্যালিস তখন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ড্রেক মুচকি এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ওদিকে ড্রেকের বাড়িতে তার সৎ মায়ের সাথে ড্রেকের প্রচন্ড ঝগড়া হয়। সেই আওয়াজ শুনে ড্রেকের বাবা স্টিভ চলে আসে আর তাদের মধ্যে সবটা জেনে যায়। স্টিভ তখন সেই মহিলাকে জিজ্ঞেস করে, তোমার পেটে কার সন্তান, আমার নাকি ড্রেকের? মহিলাটি চুপ করে থাকলে স্টিভ তাকে বাড়ি থেকে বের করে দেয়। ড্রেকও তখন মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। পরের দিন অ্যালিস যখন ড্রেকের বাড়িতে যায়, দেখে বাড়ি একদম খালি। ড্রেক কাজের মেয়ের মাধ্যমে অ্যালিসকে চলে যেতে বললে অ্যালিস জোর করে উপরে ড্রেকের ঘরে যায়। ড্রেক মেজাজ খারাপ করে অ্যালিসকে নিয়ে বাইরে বের হয়। ওরা যখন পার্কে বসেছিল, ড্রেক বলে, আমাকে কথা দাও, যাই ঘটুক না কেন তুমি আমাকে ঘৃণা করবে না। অ্যালিস বলে, চেষ্টা করব। ড্রেক বলে, হ্যাঁ বলো না, তাহলে আমার শান্তি লাগবে। অ্যালিস বলে, আমি মিথ্যা বলতে ভালোবাসি না, তবে কথা দিচ্ছি আমি চেষ্টা করব। ড্রেক তখন কাবা গলায় বলে, আমার বাবার নতুন স্ত্রী গর্ভবতী। অ্যালিস খুব খুশি হয়ে বলে, আরে এটা তো দারুণ খবর, তুমি বড় ভাই হতে চলেছ। ড্রেক তখন জিজ্ঞেস করে, যদি ওটা ভাই না হয়ে আমার সন্তান হয় তবে কি হবে, তখন তুমি কি করবে? এই কথা শুনে অ্যালিসের মুখ তো ফ্যাকাশে হয়ে যায়। সে কান্না করতে শুরু করলে ড্রেক হেসে বলে, আরে
আরে শান্ত হও, আমি তো জাস্ট মজা করছিলাম। অ্যালিস রেগে গিয়ে ড্রেককে মারে আর বলে এসব নিয়ে কেউ মজা করে, আমার তো হার্ট ফেল হওয়ার দশা হয়েছিল। পরের দিন ড্রেকের বাবা স্টিভ অ্যালিসের কাছে এসে অনুরোধ করে সে যেন ড্রেককে ছেড়ে দেয়, কারণ অ্যালিস এখনো অনেক ছোট এবং সে ড্রেকের পারিবারিক জটিলতা সামলাতে পারবে না। কিন্তু অ্যালিস জেদ করে যে সে ড্রেককে ছাড়বে না। অ্যালিস স্টিভ আঙ্কেলের পিছু পিছু ড্রেকের নতুন ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে দেখে স্টিভ আর ড্রেকের মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছে। স্টিভ ড্রেককে জিজ্ঞেস করে সে কবে থেকে এইসব নোংরামি করছে। ড্রেক তখন সোজাসুজি বলে যে আমি কাউকে স্পর্শ করিনি, আমি আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা অ্যালিসের জন্য জমিয়ে রেখেছি। ড্রেকের এই কথা শুনে অ্যালিস লজ্জায় লাল হয়ে যায়। স্টিভ তখন জিজ্ঞেস করে যদি এমনটাই হয়ে থাকে তবে তুমি মিথ্যা কেন বলেছিলে? ড্রেক বলে কারণ আমি আপনাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কেউ আমার মায়ের জায়গা নিতে পারবে না, তাই আমি চেয়েছিলাম আপনার থেকে তাকে কেড়ে নিয়ে আপনার বিয়েটা নষ্ট করতে। স্টিভ তখন ড্রেককে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে আর তাকে আলাদা একটা ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। অ্যালিস তখন ড্রেককে প্যাকিং করতে সাহায্য করে আর তার নতুন ফ্ল্যাটে যায়। ফ্ল্যাটের ম্যানেজার তখন পাসওয়ার্ড চেঞ্জ করতে বললে ড্রেক তার নতুন পাসওয়ার্ড দেয় 11:31। অ্যালিস কারণ জানতে চাইলে ড্রেক বলে এটা সেই অবাস্তব দিন, অর্থাৎ 31শে নভেম্বর, যেটা তুমি আমাদের রিলেশন সেলিব্রেট করার জন্য পছন্দ করেছিলে। রাতে ড্রেক যখন অ্যালিসকে বাড়ি পাঠিয়ে দেয় সে অ্যালিসের জন্য একটা উবার কল করে এবং অ্যালিসের সেফটির জন্য গাড়ির নম্বর আর অ্যালিসের ছবি তুলে রাখে। ড্রেক উবার চালককে শাসিয়ে দিয়ে বলে অ্যালিসের যদি একটা চুলও কম হয় তবে সে তার গাড়ি ভেঙে তছনছ করে দিবে। চালকও ভয় পেয়ে বলে ঠিক আছে, আপনি একদমই চিন্তা করবেন না। এদিকে পরীক্ষা শেষ হলে অ্যালিসের বাবা মা তাকে আমেরিকা পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু অ্যালিস অনেক বুঝিয়ে আরো এক সেমিস্টার এখানে থেকে রেজাল্ট ভালো করার অনুমতি পায়। ওদিকে ড্রেক বড় এক ইউনিভার্সিটিতে সুযোগ পায় আর নিজের ফ্ল্যাটেই থাকে। তার বাবা স্টিভ অনেকবার দেখা করতে এলেও ড্রেক তো এখনো আগের মতোই চাপা স্বভাবের রয়ে গেছে। সে অ্যালিস ছাড়া আর কারোর সাথে কথা বলতে চায় না। 1 বছর এভাবেই কেটে যাওয়ার পর অবশেষে গ্র্যাজুয়েশন দিন চলে আসে। মনে আছে সেই ফটোগ্রাফার ছেলেটির কথা, অর্থাৎ ট্রিপের কথা, যে স্টিভ আঙ্কেলের বিয়েতে অ্যালিসকে নজরে রাখছিল। সে এখন অ্যালিসের ইউনিভার্সিটিতেই পড়ে। অ্যালিসকে একা দেখে সে সুযোগটা কাজে লাগাতে চায়। অ্যালিস তাকে চিনতে না পারলেও সে নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে না। অ্যালিস যখন লেকচার শিডিউল নিয়ে হিমশিম খাচ্ছিল তখন সে এসে বলে তোমার ইমেলটা দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি। অ্যালিস সরল মনে তাকে খুব ভালো মানুষ ভাবে। ইউনিভার্সিটির প্রথম দিন ড্রেক যখন অ্যালিসকে নামিয়ে দিতে আসে অ্যালিস তখন কান্নাকাটি করে বলে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, কেন যে ভালো করে পড়াশোনা করে তোমার সাথে একই ইউনিভার্সিটিতে সুযোগ পেলাম না। ড্রেক তাকে সান্ত্বনা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। এদিকে ড্রেকের ইউনিভার্সিটিতে এক কুচুকরি মেয়ে যার নাম সায়রা ড্রেকের পিছনে আঠার মতো লেগে থাকে। সে মাঝে মধ্যে ড্রেকের ফ্ল্যাটে চলে যায়। একদিন সে ক্লাসে পা মুচকে যাওয়ার নাটক করে যাতে করে ড্রেক তাকে কুলে তুলে নেয়। সবার সামনে পরিস্থিতি সামলাতে ড্রেক তাকে কুলে নিতে বাধ্য হয়। এদিকে আয়া ও তার বয়ফ্রেন্ড এটা দেখে ফেলে আর অ্যালিসকে মেসেজ করে দেয় তোর বয়ফ্রেন্ড তো এখানে অন্য মেয়ের সাথে প্রেম করছে। ওদিকে অ্যালিস নিজেই বিপদে ছিল। ইউনিভার্সিটি একদল সিনিয়র তাকে র্যাগিং করছিল এবং একজন তার গায়ে কফি ঢেলে দেয়। অ্যালিস কান্না করতে থাকলে ট্রিপ তাকে বাইকে করে নিয়ে যায় তার কাপড় পাল্টানোর জন্য। ড্রেক দূর থেকে অ্যালিসকে ওই ছেলের বাইকে দেখে ফেলে কিন্তু সামনে আসে না। অ্যালিস জামা কিনে ড্রেকে ইউনিভার্সিটিতে তার সাথে দেখা করতে গেলে ড্রেক তখন খুবই রাগী মুডে থাকে, কিন্তু অ্যালিসের হাসি মুখ দেখে সে সবটা ভুলে যায়। দিন শেষে অ্যালিস যখন ড্রেকের ফ্ল্যাটে যায় দেখে সে কুচুকরি মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটি ড্রেককে জিজ্ঞেস করে বেবি ওকে। অ্যালিস রেগে গিয়ে বলে বেবি মানে খবরদার, সে আমার বয়ফ্রেন্ড হয়। মেয়েটি আবার পা মোচকানোর নাটক করলে ড্রেক তাকে কুলে তুলে ফ্ল্যাটে ঢুকিয়ে দেয়। এটা দেখে অ্যালিস অনেক অপমানিত বোধ করে আর সেখান থেকে সাথে সাথে চলে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে তার আবারও সেই ফটোগ্রাফার ছেলেটির সাথে দেখা হয়। রাত হয়ে যাওয়ায় ছেলেটি তাকে বাইকে করে পৌঁছে দেওয়ার অফার দিলে অ্যালিসও রাজি হয়। ছেলেটি অ্যালিসকে ইমপ্রেস করার সব রকম চেষ্টা করছিল। বাড়ি পৌঁছে বাইক থেকে নামতেই অ্যালিস দেখে ড্রেক রাগে ফুঁসছে। সে জিজ্ঞেস করে তোমাকে একা বাইরে যাওয়ার অনুমতি কে দিয়েছে? অ্যালিস পাল্টা খোঁচা দিয়ে বলে যে ছেলে অন্য মেয়ের পা মালিশ করে দেয় তার মুখে এসব কথা মানায় না। ড্রেক এই কথা শুনে হাসলে অ্যালিস আরো রেগে যায় আর বলে তুমি আমাকে যেতে দাও, তোমার মুখ আমি দেখতে চাই না। ড্রেক তাকে আটকে বলে আমি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে ভালোবাসি না। অ্যালিস বলে তুমি যদি কিছু না বলো আমি বুঝবো কিভাবে। ড্রেক তখন তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খায় আর বলে তুমিও জানো তুমি আমার সব, সায়রা আমার জীবনে কেউ না, ও পড়ে গিয়েছিল।
তাই জাস্ট ভালো মানুষ হিসেবে তাকে সাহায্য করেছি, আর এমনটা হবে না। অ্যালিস তখন হেসে বলে, ড্রেক তুমি আর ভালো মানুষ, এটা তো অসম্ভব। পরের দিন ড্রেক অ্যালিসকে খুশি করার জন্য ডেটে নিয়ে যায়। ওরা লাঞ্চ করে এবং অ্যামিউজমেন্ট পার্কে ঘুরে বেড়ায়। ড্রেকের আসলে এসব করার একদমই ইচ্ছে ছিল না, সে বরং ঘুমানো বা গেম খেলা পছন্দ করে, কিন্তু অ্যালিসের হাসি মুখ দেখার জন্য সে সবকিছু করতে রাজি। ওদিকে ট্রিপ অ্যালিসের বাড়িতে চলে আসে। সে অ্যালিসকে একটি আর্ট গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য জোর করে। অ্যালিস একটু ইতস্তত করলেও কৃতজ্ঞতা হিসেবে যেতে রাজি হয়, কিন্তু গ্যালারি থেকে বের হওয়ার সময় সে যা দেখে তা দেখে সে একদমই থমকে যায়। ড্রেক সেই কুচুকরি মেয়েটির সাথে হাঁটছে এবং মেয়েটি তাকে রাস্তায় জড়িয়ে ধরছে, আর ড্রেকও তা চুপচাপ মেনে নিচ্ছে, যেটা দেখে অ্যালিসের মন একদমই ভেঙে যায়। ট্রিপ তখন তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় যাতে সে মন খুলে কান্না করতে পারে। অ্যালিস কান্না করতে করতে বলে, আমি বুঝতে পারছি না ও কেন এমন করছে, ও কেন আমাকে বারবার ঠকাচ্ছে। আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে চিৎকার করতে, কিন্তু আমার ভেতরে কি যেন একটা আমাকে আটকে রাখছে। ট্রিপ তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু মনে মনে সে ড্রেকের উপরও খুব রেগেছিল যে সে অ্যালিসের মতো একটা মেয়েকেও এভাবে কাঁদাচ্ছে। পরের দিন অ্যালিস ড্রেকের ফ্ল্যাটে গিয়ে লুকিয়ে দেখে সেই মেয়েটি ড্রেকের ঘর থেকে বের হচ্ছে। এতে অ্যালিসের সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ড্রেককে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এরপর থেকে অ্যালিস ইউনিভার্সিটিতে সেই ফটোগ্রাফার ছেলে অর্থাৎ ট্রিপের সাথে সারাক্ষণ থাকতে শুরু করে। ট্রিপ তাকে ঘুরতে নিয়ে যায়, তাকে পড়াশোনায় উৎসাহ দেয়। একদিন ছেলেটির এক বন্ধু তাকে তার বংশের নাম ধরে ডাকলে অ্যালিস সেটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি তো আমাকে অন্য নাম বলেছিলে, ও তোমাকে এই নামে ডাকছে কেন? ছেলেটি তখন সত্যটা স্বীকার করে আর বলে, আমি আসলে ভয় পাচ্ছিলাম তোমাকে বলতে। আসলে ছেলেটির পুরো নাম হলো ট্রিপ পালমা, আর সে হলো ড্রেক পালমার কাজিন বা চাচাতো ভাই। এটা শুনে অ্যালিস তো একদমই অবাক হয়ে যায়। ট্রিপ তখন বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি ড্রেকের চেয়েও অনেক বেশি হ্যান্ডসাম আর লয়াল। কোনো সমস্যা হলে আমি তোমার পক্ষেই থাকবো। রাতে অ্যালিস যখন বাড়ি ফিরছিল, ড্রেক তাকে ফোন করে পার্কে দেখা করতে বলে। অ্যালিস সেখানে গিয়ে কান্না চেপে বলে, ড্রেক তোমার যদি আমাকে আর ভালো না লাগে তবে এখনই বলে দাও। স্কুল লাইফের ড্রামা তো শেষ, এখন আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো হবে। ড্রেক বলে, আই এম সরি, আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাচ্ছ। অ্যালিস বলে, এটাই তোমার সমস্যা, তুমি আমার কোনো খবরই রাখো না, প্লিজ আমাদের ব্রেকআপ করতে দাও। ড্রেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে চায় আর বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করব না। কিন্তু এরপরই একদিন যখন অ্যালিস ড্রেককে ফোন করে, ফোনের ওপাশ থেকে সেই কুচুকরি মেয়ে সাইরার গলার আওয়াজ ভেসে আসে। ড্রেকের ফোন থেকে সেই মেয়েটি ফোন ধরে অ্যালিসকে বলে, ড্রেক এখন ঘুমাচ্ছে, আমি ওকে ডাকতে পারবো না। অ্যালিস এটা শুনে নিশ্চিত হয়ে যায় যে ড্রেকের সাথে তার আর কোনো ভবিষ্যৎ নেই। সে ঠিক করে এখন থেকে সে নিজের মতো বাঁচবে এবং ড্রেকের মায়া ত্যাগ করবে। পরের দিন ইউনিভার্সিটিতে ড্রেক এসে দেখে অ্যালিস তার কাজিন ট্রিপের সাথে হাসাহাসি করছে এবং ট্রিপের বাবাও সেখানে আছে। ড্রেক রাগে অ্যালিসের হাত ধরে টেনে নিয়ে যায়। অ্যালিস চিৎকার করে বলে, তুমি এত অসভ্য কেন, আমার হাত ছাড়ো। ড্রেক তখন পাল্টা অ্যালিসকে অপবাদ দেয় যে সে ট্রিপের সাথে প্রেম করছে। অ্যালিস হেসে বলে, তুমি পাগল নাকি, আমি তো তোমার সেই সাইরার সাথে থাকা নিয়ে কিছুই বলছি না। ড্রেক বলে যে সে তখন ব্যস্ত ছিল। অ্যালিস অভিমান করে বলে, তুমি এতই ব্যস্ত ছিলে যে 5 মিনিটের জন্য আমার কোনো খোঁজ নিতে পারোনি, আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। ড্রেক তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে। অ্যালিসকে শান্ত করতে ড্রেক তাকে জড়িয়ে ধরে আদর করে। ড্রেক তাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়, যেখানে তখন একটি পার্টি ছিল। ড্রেক অ্যালিসনের জন্য সুন্দর পোশাকও আগে থেকে কিনে রেখেছিল। পার্টি শেষে ওরা বাগানে একা বসে গল্প করে। ড্রেক তার মনের কথা খুলে বলে, আমার বাবা আবার বিয়ে করার পর আমি ভালোবাসা জিনিসটাই ঘৃণা করতাম, কিন্তু তুমি আসার পর আমার সব বদলে গেছে। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি। আমার মনে তুমি ছাড়া আর কেউ নেই। অ্যালিস বলে, এতদিন এই কথাগুলো কেন বলনি? আমি কি তোমার মন পড়তে পারি? আমি শুধু চাই তুমি আমার কাছে নিজের মন খুলে কথা বলো, আমার সাথে সবকিছু শেয়ার করো। ড্রেক কথা দেয় সে এখন থেকে আরো বেশি কথা বলবে এবং সবকিছু শেয়ার করার চেষ্টা করবে। এদিকে অ্যালিসের 18তম জন্মদিন উপলক্ষে তার পরিবার এক বিশাল পার্টির আয়োজন করে। সবাই আসলেও ড্রেক সেখানে আসে না। অ্যালিস বাইরে গিয়ে দেখে ড্রেক তার গাড়িতে করে চলে যাচ্ছে। সে অনেকবার ফোন করার পর ড্রেক ফোন ধরে বলে, আমাকে এখনই যেতে হবে, আই এম সরি। অ্যালিস অঝরে কান্না করতে থাকে আর ভাবতে থাকে সে ড্রেককে বারবার সুযোগ দিয়ে ভুল করেছে। সে তখন ট্রিপকে ফোন করে। ট্রিপ বলে, আমি যদি এখন আসি তবে ধরে নিব তুমি আমাকে একটা সুযোগ দিচ্ছ। অ্যালিস কোনো উত্তর না দিলেও ট্রিপ সেখানে চলে আসে। পার্টি শেষে ট্রিপ অ্যালিসকে হলের পিছনে নিয়ে যায় আর বলে, ড্রেক আমাকে অনেক অনুরোধ করেছে তোমাকে যেন এখানে নিয়ে আসি। ও চায় তুমি এই মোমবাতি জ্বালানোর পর
পথ দিয়ে ওর কাছে চলে যাও। অ্যালিস ড্রেকের কাছে গেলে ড্রেক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু অ্যালিস এখন আর ড্রেকের কোনো অজুহাত শুনতে রাজি নয়। সে বলে যে ভালোবাসা শুধু কষ্ট দেয়, সেই ভালোবাসা আমার চাই না, আজ থেকে আমাদের সব শেষ। অ্যালিস তখন ওখান থেকে ট্রিপের সাথে চলে যায়। ড্রেক মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সে জানতো সে ভুল করেছে, কিন্তু তার না আসার পিছনে একটা বড় কারণ ছিল যা সে তখনও বলতে পারেনি। পরের দিন ইউনিভার্সিটিতে সায়রা অ্যালিসের কাছে আসে আর তার ব্রেকআপ নিয়ে মজা শুরু করলে ট্রিপ তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। ওদিকে অ্যালিসের বাবা মা তাকে সারপ্রাইজ হিসেবে ইউনিভার্সিটি পাশে একটা ফ্ল্যাট কিনে দেয়। কাকতালীয়ভাবে ড্রেকও একই বিল্ডিং এর একই তলায় থাকতো। পরের দিন সকালে ড্রেক অ্যালিসের দরজায় এসে নক দেয় আর বলে গুড মর্নিং, নাস্তা করি। অ্যালিস তাকে পাত্তা দেয় না। রাতে অ্যালিস দেরি করে ফিরলে দেখে ড্রেক তার দরজার সামনে 7 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ড্রেক বলে আমি তোমাকে আমাকে ঘৃণা করতে দিব না, তোমাকে মানাতেই হবে। ড্রেক অ্যালিসকে জোর করে তার গাড়িতে তোলে আর গ্রোসারি শপিং করতে নিয়ে যায়। শপিং করে ফেরার পর অ্যালিস ঘরের মেঝেতে পিছলে পড়ে গেলে ড্রেক তাকে ধরে ফেলে আর তার ঘাড়ের কাছে আলতো করে চুমু খায়। ড্রেক বারবার ক্ষমা চায় আর জিজ্ঞেস করে অ্যালিস এখনো তাকে ভালোবাসে কিনা। অ্যালিস বলে ট্রিপ আর আমি শুধু বন্ধু, কিন্তু আমার মন এখন অনেক বেশি ভেঙে গেছে, তাই আমি আগের মতো অনুভব করি না। কয়েকদিন পর সায়রা মেয়েটি ড্রেক, অ্যালিস আর ট্রিপকে তার বাড়িতে একটি বারবিকিউ পার্টিতে দাওয়াত দেয়। সেখানে ড্রেক সুযোগ বুঝে অ্যালিসকে আলাদা করে এক জায়গায় নিয়ে যায় আর বলে আমি তোমাকে কিস করব, যদি তোমার মনে হয় আমার জন্য কিছুই না থাকে তবে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিও। অ্যালিস তখন কিছুই বলে না। ওটা ড্রেক অ্যালিসের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলে দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অ্যালিস দেখে ড্রেক সত্যি খুব অসহায় বোধ করছে। ট্রিপ বুঝতে পারে অ্যালিস দিন শেষে ড্রেককেই ভালোবাসবে, তাই সে সসম্মানে অ্যালিসের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে অ্যালিস ঠিক করে সে পড়াশোনার জন্য আমেরিকায় তার ভাইয়ের কাছে চলে যাবে। পরের দিন সকালে ড্রেক অ্যালিসের ফ্ল্যাটে ঢুকে তার জন্য নাস্তা তৈরি করে। ড্রেক তাকে তার মায়ের কবরের কাছে নিয়ে যায় আর তার সাথে পরিচয় করে দিয়ে মজা করে বলে দেখো মা, তোমার জন্য কত সুন্দর একটা মেয়ে নিয়ে এসেছি। অ্যালিস তখন জিজ্ঞেস করে কেন সে জন্মদিনের দিন তাকে ফেলে চলে গিয়েছিল। ড্রেক অবশেষে সত্যটা জানায়। সেই মেয়েটি অর্থাৎ সায়রা আসলে ড্রেকের ছোটবেলার বন্ধু। মেয়েটি গুরুতর মানসিক ডিপ্রেশনে ভুগছিল এবং বারবার আত্মহত্যার চেষ্টা করছিল। অ্যালিসের জন্মদিনের দিন সে বাথরুমে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল, তাই ড্রেককে দ্রুত সেখানে যেতে হয়েছিল। ড্রেক তার বন্ধু গোপনীয়তা রক্ষা করার জন্যই অ্যালিসকে কিছুই বলেনি। স্বপ্ন শুনে অ্যালিসের ভুল বুঝাবুঝি দূর হয়। ড্রেক তাকে একটি সুন্দর চেন পরিয়ে দেয়। পরের দিন অ্যালিস ট্রিপের সাথে দেখা করতে গেলে জানতে পারে ট্রিপও ফটোগ্রাফি পড়ার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। অ্যালিস যখন জানতে পারে যে ট্রিপ দেশের বাইরে চলে যাচ্ছে তখন তার খুব খারাপ লাগে। তার মনে হয় ট্রিপ বোধহয় অ্যালিসের প্রতি অভিমানী দেশ ছাড়ছে। ওদিকে ড্রেকের সে বান্ধবীও ঠিক করে সেও বাইরে চলে যাবে, যাতে সে ড্রেকের ওপর আর বোঝা হয়ে না দাঁড়ায়। ড্রেক ও অ্যালিস শান্তিতে থাকতে পারে। ড্রেক যখন তাকে বিদায় দিয়ে অ্যালিসের বাসায় আসে দেখে অ্যালিস সেখানে নেই। ড্রেক মেঝেতে অ্যালিসের আমেরিকা যাওয়ার টিকিট আর কাগজপত্র দেখতে পায়। সে ভেবে নেয় অ্যালিস তাকে না বলেই চিরতরে চলে গেছে। ড্রেক পাগলের মতো অ্যালিসকে ফোন করলে অ্যালিস জানায় যে সে বাসার ছাদেই আছে। ড্রেক ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ট্রিপ চলে গেল, আমার বান্ধবী সায়রাও চলে গেছে, সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? অ্যালিস বলে আমাকে পড়াশোনা শেষ করার জন্য যেতেই হবে, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে? ড্রেক বলে আমি আরো তাদের সবাইকে পাঠিয়ে দিলাম যাতে আমরা এখানে শান্তিতে প্রেম করতে পারি, আর এখন তুমি ওদের পিছু পিছু চলে যাচ্ছ। অ্যালিস হেসে জিজ্ঞেস করে তার মানে তুমি পারবে না? ড্রেক বলে পারবো না মানে? অবশ্যই পারবো, এইটা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। অ্যালিস তখন মজা করে বলে তুমি তো বলেছিলে 28 বছর বয়সে আমাকে প্রপোজ করবে, তাহলে এই কয়েকটা বছর একটু দূরে থাকা তো কোনো ব্যাপারই না। ড্রেক বলে আমি প্রমিস করছি তোমার জন্য অপেক্ষা করব, কারণ তোমার মতো সুন্দর কাউকে আর আমি পাবো না যার সাথে এই বোরিং জীবনটা কাটাতে পারবো। তখন অ্যালিস বলে বিশ্বাস করো মা, জোর না করলে আমি কখনোই যেতাম না, কিন্তু কি আর করার। আর আমার ভালোবাসা প্রমাণ করার জন্য আমাদের দুজনের জন্য দুটো রিং এনেছি, দেখতে একটু ফানি হলেও এটা পরে রেখো, যেন আমি দূরে থাকলে অন্য কোনো মেয়ে তোমার পিছনে না লাগে। ড্রেক সেই রিংটা পরে নেয় আর দুষ্টুমি করে বলে তুমি যেহেতু আর 2 দিন পর চলে যাচ্ছ, তাই এই কয়টা দিন আমি তোমাকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে দূরে যেতে দিব না। আর এভাবে এই দৃশ্য দেখানোর মধ্যে দিয়ে সিরিয়াসিন ড্রেক পালমার সিজন 1 শেষ হয়ে যায়, যেটার সিজন 2 এর নাম হলো ডেটিং অ্যালিস প্যারিস।
এরপর থেকেই শুরু হয় সিজন 2, যেখানে আমরা জেক পলিনিয়াকে ট্রিপ পালমার চরিত্রে দেখতে পাবো। আর এর জন্যই আমি সিজন 1-এ ট্রিপ পালমার বেশি একটা সিন রাখিনি, কারণ আমার মনে হয় যদি আগে ট্রিপ পালমার বেশি সিন রাখতাম তাহলে তোমরা তার প্রতি বেশি অ্যাটাচড হয়ে যেতে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ডেটিং অ্যালিস প্যারিসের এপিসোড 1 শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা অ্যালিসকে এয়ারপোর্টে দেখতে পাই, যেখানে সে ফোনে কারোর সাথে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ঠিক সেই মুহূর্তে ড্রেকের আগমন ঘটে। ড্রেকও তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ড্রেক ফোনে বলছিল সে ভালো আছে, তাকে নিয়ে যেন চিন্তা না করে, আর সে কেমন আছে তা জানতে চায়। তখনই আমরা অ্যালিসকে আবারও দেখতে পাই। সে ফোনে বলছিল আমি ভালো আছি, কিন্তু এখন পর্যন্ত দেশে ফিরতে পারিনি, কারণ আমাকে এখন একটি শপে গিয়ে একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। তখনই আমরা অ্যালিসের হাতে একটি কাপকেকের ম্যাগাজিন দেখতে পাই, যার ফ্রন্ট পেজে তার ছবি দেওয়া ছিল, যার থেকে বোঝা যায় অবশেষে অ্যালিস তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। আর এখন সে বিভিন্ন কেক আর কাপকেকস নিয়ে কাজ করছে। এই মাঝে আমরা ট্রিপকেও কথা বলতে দেখি, যেখানে ট্রিপ বলছিল আমি জানি তুমি ধীরে ধীরে আরো এগিয়ে যাবে, আর তোমার সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। অ্যালিস তখন ফোনে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। এরপরে আমরা ড্রেককে বলতে শুনি সে এখন এয়ারপোর্টে এসেছে, যার সাথে কথা বলছে তার জন্য অপেক্ষা করছে। এখানে ট্রিপও কারোর সাথে দেখা করতে এয়ারপোর্টে এসেছিল। তাদের তিনজনের কথা থেকে বোঝা যাচ্ছিল না অ্যালিস আসলে কাকে ডেট করছে। জীবনের এই পর্যায়ে সে কার সাথে আছে, ট্রিপের সাথে নাকি ড্রেকের সাথে। আর ঠিক এখান থেকেই গল্পটি 4 বছর আগের অতীতে ফিরে যায়, যেখানে অ্যালিস সবেমাত্র নিউ ইয়র্কে এসেছিল তার স্টাডি কমপ্লিট করার জন্য। তার ডরমিটরি ম্যানেজার মিস রেচেল তাকে সব নিয়মকানুন বুঝিয়ে দেওয়ার পাশাপাশি পুরো ঘরটি ঘুরিয়ে দেখাচ্ছিল। এরপর সে মহিলাটি একটি জায়গায় এসে থমকে যায় আর জানায় যে এই রুমের অন্য সদস্য কেই সম্ভবত এখন ঘরে নেই। কেই নামটা শুনেই অ্যালিস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে সে কার কথা বলছে। মিস রেচেল বলে কেই হলো তোমার রুমমেটের নাম, তোমার প্যারেন্টস স্পেশালি রিকোয়েস্ট করেছিল এই বিল্ডিং এর সব থেকে মেধাবী ছাত্রীর সাথে যেন তোমাকে রাখা হয়। আমরা তো জানি অ্যালিস পড়াশোনায় কতটা ভালো, আর এর জন্যই তার বাবা মা এই রিকোয়েস্টটা করেছিল, যাতে করে সে তার মতো একটি রুমমেটের সাথে মিলে পড়ালেখা বাদ দিয়ে ঘোরাফেরা না করতে পারে। অ্যালিসও এই ব্যাপারটা বুঝতে পারে। অ্যালিস চারদিকটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল আর ভাবছিল যেই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি, যাই হোক কাউকে তো পাশে পাবো আমার অ্যাসাইনমেন্ট গুলো করে দেওয়ার জন্য। এরপরই মিস র্যাচেল অ্যালিসকে বুক লিস্ট ধরিয়ে দেয়। এটা দেখা মাত্র অ্যালিস ভাবে নিউ ইয়র্কে আসতেই পারলাম না, এখনই এইসবের এত তারা কিসের। তার কাছে এই সবকিছু অনেক বেশি কঠিন মনে হচ্ছিল, আর সে এই সবকিছুর জন্য তার মাকে দোষারোপ করছিল এত কঠিন একটা বিষয় তাকে এখানে পড়াতে পাঠানোর জন্য। যাই হোক, তখনই মিস র্যাচেল তাকে রুমে চাবি ধরিয়ে দেয় আর বলে অন্য কিছু প্রয়োজন হলে অবশ্যই যেন তাকে জানানো হয়। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অ্যালিস তখন ভাবতে থাকে এখানে মাত্র আমরা দুইজন থাকবো, এখন আমি কি করব। আমার রুমমেট যদি ভালো না হয়, সে তখন সেখানে বসে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে প্লিজ আমি কোনো উল্টাপাল্টা রুমমেট চাই না, আমার রুমমেট যেন অনেক ভালো হয়। এখানে অ্যালিস তার রুমমেটের নাম কেই বলে এটা নিয়ে অনেকটা টেনশন করছিল, কারণ ফিলিপিনে কেই চুই নামের সেই মেয়েটির সাথে তার অভিজ্ঞতা একদমই ভালো ছিল না, যে কিনা তার বেস্ট ফ্রেন্ড শিয়েনের গার্লফ্রেন্ড ছিল। যাই হোক, আমরা তো জানি অ্যালিস কতটা প্রাণবন্ত আর ইনোসেন্ট একটা মেয়ে। সে এইসব চিন্তা বাদ দিয়ে বিছানায় উঠে বাচ্চাদের মতো লাফালাফি করতে শুরু করে দেয়। এর পরের দিশে আমরা ড্রেক পালমাকে দেখতে পাই, যে কিনা তখন গভীর ঘুমেছিল আর তাকে অ্যালিস অনবরত কল করে যাচ্ছিল। এরপর ড্রেক ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলে অ্যালিস বলে হাই ড্রেক বেবি, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, যদিও এখনো 1 সপ্তাহ হয়নি আমি ফিলিপিনো ছেড়ে এখানে এসেছি। তখন ড্রেক বলে তুমি এত রাতে আমাকে কেন কল করছো, তোমার তো এখন ঘুমানোর কথা তাই না। তখন অ্যালিস বলে আমি তোমাকে এত মিস করছি আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো, আমার উপর রাগ করে আছো। ড্রেক ঘুম ঘুম চোখে বলে আমি তোমার উপর রাগ করে নেই, আমি শুধু তোমার চিন্তা করছি। আসলে ঘুমের ঘরে ড্রেকের মাথায় কাজ করছিল না, তারা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল আর তাদের দুজনের সময়ের মধ্যে 12 ঘন্টার ডিস্টেন্স ছিল। যেখানে ফিলিপাইনে ভোর 5টা বাজে, সেখানে নিউ ইয়র্কে তখন বিকেল 5টা। অ্যালিস বলে আমি এখন কেন ঘুমাবো, আমাদের দিকে তো মাত্র বিকেল 5টা বাজে, আর আমি এখন কি করব, কেউ নেই এখানে কথা বলার মতো। তখন ড্রেক বলে অন্য মানুষদের সাথে গিয়ে কথা বলো, এটা তো তুমি অনেক ভালো করে পারো। আমার সাথে যখন তোমার প্রথম দেখা হয়েছিল এভাবেই তুমি বেশি কথা বলতে বলতে আমার মাথা নষ্ট করে দিয়েছিলে। তার থেকে এমন কথা শুনে অ্যালিস বলে ড্রেক তুমি তো একদমই বদলাওনি, আমি ভেবেছিলাম তুমি যেহেতু এখন আমাকে সত্যি ভালোবেসে ফেলেছো আর সেটা প্রপোজও করেছো, হয়তো এখন তোমার ব্যবহার আমার প্রতি আগে থেকে ভালো হতে পারে, কিন্তু
কিন্তু এখনো তো তুমি আগের মতোই অনেক বেশি মিন আচরণ করছো। এদিকে অ্যালিস যখন এইসব বলে তার প্রতি নালিশ করছিল, তখন ড্রেকের নজর ছিল অন্যদিকে। দুষ্টু ড্রেক অ্যালিসকে বলে, আমি তোমার বুকের ভাঁজটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এর সাথে ড্রেক প্রমাণ করে দেয় সে শুধু মিন না, সাথে কিছুটা লুচুও। যাই হোক, এতে অ্যালিস কিছুটা লজ্জা পেয়ে যায় আর ড্রেক তার সাথে এটা নিয়ে আরো ফ্লার্ট করতে থাকে। দুজনে এরপর শুয়ে শুয়ে একে অপরের সাথে কথা বলতে থাকে। ড্রেক তখন অ্যালিসকে জিজ্ঞেস করে সে সেখানে মানুষের সাথে কিভাবে ডিল করছে। অ্যালিস বলে, এখানে সবাই অনেক বেশি লম্বা আর সবাই শুধু ইংলিশে ফটর ফটর করে। তার এইসব কথা শুনে ড্রেক অপর পাশ থেকে হাসতে থাকে। অ্যালিস তাকে এইভাবে হাসতে দেখে বলে, তুমি আসলে আমার প্রতি কতটা মিন। আসার পর থেকে তুমি শুধু আমার কথা শুনে হেসেই যাচ্ছ। তুমি হয়তো একদমই আমাকে ভালো টালো বাসো না। তখন ড্রেক বলে, তুমি আসলেই বোকা, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। এরপর সে অ্যালিসকে একটা রিং দেখায়, যেটা অ্যালিস সিজন 1 এর শেষের দিকে ড্রেককে পরিয়েছিল। ড্রেক বলে, এই রিংটা আমি সবসময় পরে থাকি, যদিও এটা দেখতে অনেকটাই অদ্ভুত। অ্যালিস বলে, কিসের অদ্ভুত? রিংটা তো কত কিউট দেখতে। ড্রেক বলে, যাই হোক। ড্রেক অ্যালিসকে জিজ্ঞেস করে সে তার রুমমেটের সাথে পরিচিত হয়েছে কিনা। অ্যালিস বলে, এখনো না, কিন্তু আমি শুনেছি তার নাম নাকি কেই। আর বলে, এই কেই যেই হোক না কেন, আমার শুধু একটাই আশা, সে যেন ফিলিপিনের সেই কেইচুই মেয়েটার মতো না হয়। ড্রেক বলে, সে যেই হোক না কেন তার সাথে ভালোভাবে কথা বলো, কারণ তার সাথেই তোমাকে সেখানে অনেকটা সময় পার করতে হবে। যদিও তুমি ইংলিশে অনেকটা দুর্বল, তবুও সবার সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করো, কারণ তারা কেউই এতটা ইংলিশ গ্রামারের প্রতি গুরুত্ব দেয় না। এরপর ড্রেক তার ফোন রাখতে চায় আর বলে যে আমার কালকে বাবাকে হেল্প করতে হবে। অ্যালিস বলে, তুমি আবারও ঘুমাতে যাচ্ছ? এখন তো অলরেডি সকাল হয়ে গেছে। অ্যালিস তো তখনও তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু ড্রেক তাকে আই লাভ ইউ বলে বিদায় জানায়। এটা শুনে অ্যালিস মনে মনে ভাবে, এখনো যখন ড্রেক আমাকে আই লাভ ইউ বলে আমার মনটা চঞ্চল হয়ে ওঠে। আগে তো শুধু আমাকে দেখে দূর দূর করত, কিন্তু এখন অ্যাটলিস্ট কিছুটা পরিবর্তন এসেছে। এখন শুধু সে আমাকে আই লাভ ইউ আর আই মিস ইউ বলে। যাই হোক, ধীরে ধীরে সে আমার বয়ফ্রেন্ড হিসেবে অনেকটা ইমপ্রুভ করছে। ড্রেক তখনও ফোনটা কাটেনি। সে অ্যালিসকে জিজ্ঞেস করে, কি হলো? আমি তো তোমাকে আই লাভ ইউ বললাম, তুমি এর উত্তরে কিছু বলবে না? অ্যালিসও তখন তাকে আই লাভ ইউ টু বলে আর তারা একে অপরকে গুড নাইট কিস দিয়ে কলটা রেখে দেয়। পরের দিন সকালে আমরা ট্রিপ পালমাকে দেখতে পাই, যেখানে সে নিউ ইয়র্কে NYCU নামের একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আর মনে মনে ভাবছিল, আমি তো অ্যালিসকে বলে এসেছিলাম আমি পড়ালেখার জন্য বিদেশে যাচ্ছি, কিন্তু এইটা তো আসল সত্য ছিল না। আসল সত্যটা হলো আমি শুধু চেয়েছিলাম যেভাবেই হোক অ্যালিসকে ভুলে যেতে। এরপরেই সে চিন্তা করে, আমি এখনো অ্যালিসের কথাই কেন ভাবছি? আমি জানি আমি অ্যালিসকে পুরোপুরি ভুলে যেতে পারবো, শুধু একটু সময় লাগবে। এরপরে সে বাড়ি ফিরে তার বাবার সাথে কথা বলছিল আর তার বাবাকে বলছিল যে সে কেন টোফারকে নিউ ইয়র্কে পাঠিয়েছে তার সাথে থাকার জন্য। এই টোফারও হলো পালমা বংশের আরেকটি ছেলে, অর্থাৎ সেও ড্রেক আর ট্রিপের কাজিন ছিল। টোফার আবার দরজার বাইরে থেকে ট্রিপের কথা শুনছিল। এরপরে সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আমরা দেখতে পাই টোফার আসলেই অনেকটা বিরক্তিকর ছিল। সে তার ময়লা আবর্জনা দিয়ে পুরো ঘর ছড়িয়ে রেখেছিল, যা দেখে ট্রিপের মাথা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। আর সে এইসব নিয়ে তার বাবার কাছে কমপ্লেন করছিল যে তাকে নাকি একা হাতে এই সব মেস ক্লিন করতে হয়। এভাবেই সে ধীরে ধীরে তার গোলাম হয়ে যাচ্ছে। কিন্তু ট্রিপকে উল্টো তার বাবা বুঝাতে থাকে যে টোফার খুব শীঘ্রই তার কাছে আসবে। ট্রিপকে তার বাবা আর কিছু বলার সুযোগই দেয় না। ট্রিপ তো হ্যালো হ্যালো করতেই থাকে। ট্রিপের এই অবস্থা দেখে টোফার হাসতে থাকে আর তাকে রিল্যাক্স করতে বলে। ট্রিপ এসব একদমই সহ্য করতে না পেরে সেখান থেকে বের হয়ে যেতে নেয়। তখনই আবার টোফার এসে বলে, তুমি কোথায় যাচ্ছ? ট্রিপ বলে, খাবার খেতে যাচ্ছি। তুমিও কি যেতে চাও? টোফার জিজ্ঞেস করে, তুমি কোথায় খাবার খেতে যাচ্ছ? তখন ট্রিপ রেগে গিয়ে তার প্রশ্নে জবাব দেয়। তার এমন ব্যবহার দেখে টোফার বলে, তোমারও দেখি PMS আছে, তুমি দেখি ধীরে ধীরে একদমই ড্রেকের মতো হয়ে যাচ্ছ। ড্রেকের সাথে তুলনা করায় ট্রিপ তো আরো বেশি রেগে যায় আর বলে, আরেকবার যদি ড্রেকের নাম এখানে উচ্চারণ করো তাহলে তোমাকে এই ঠান্ডার মধ্যে বাইরেই ঘুমাতে হবে। টোফার তখন বলে, আরে তুমি তো মজাও বুঝো না। এরপর টোফার ট্রিপের সাথে খাবার খেতে বের হয়ে যায়। এর পরের দিশে আমরা কেন্ট আর আয়াকে একসাথে দেখতে পাই, যাদের রিলেশনশিপ সিজন 1 শুরু হয়েছিল। এখানে দেখা যায় কেন্ট বারবার আয়াকে অনুরোধ করছিল যেন সে আজ রাতে তাদের বাড়িতে ডিনারে অংশ নেয়, কিন্তু আয়া সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় আর বলে সে ভালো করেই জানে কেন্টের বাসায় গেলে তাকে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে, যেটা সে একদমই চাচ্ছিল না। কেন্ট তখন স্বাভাবিকভাবে আক্ষেপ করে বলে, আমাদের সম্পর্কের বয়স ইতিমধ্যেই 6 মাস পার হয়ে গেছে, অথচ তুমি এখনো এই বিষয়টা নিয়ে পুরোপুরি দ্বিধায় আছো। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? জবাবে আয়া আশ্বস্ত করে বলে যে সে অবশ্যই তাকে ভালোবাসে, তবে কেন্টের পরিবারের মুখোমুখি হওয়ার জন্য সে এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত
নয়। তখন কেন্ট বলে, আয়া, আমি তোমার এই মানসিকতা একদমই বুঝতে পারি না। সাধারণত অন্য মেয়েরা তাদের প্রেমিকের পরিবারের সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, আর সেখানে তুমি নিজে থেকেই পিছিয়ে যাচ্ছ। যাই হোক, তুমি বরং তোমার প্রিয় শিনের কাছেই চলে যাও। আসলে শিন আর তারা দুইজন একসাথে একই ইউনিভার্সিটিতে পড়তো। এই বলে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা ড্রেককে ছবি তুলতে দেখি, যেখানে ড্রেক একদমই গুমরা মুখে দাঁড়িয়েছিল। তার ঠিক পাশেই তার বাবা ও তার সৎ মা ক্যাটরিনা দাঁড়িয়েছিল। কিন্তু ড্রেকে ছবি তোলার ধরন দেখে তার বাবা তার কাছে এসে বলে, তোমার ছবি তোলার ভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি কোনো ফিউনারেলে এসে ছবি তুলছো। অ্যাটলিস্ট একটা স্মাইল তো করতেই পারো। ড্রেক বলে, আমার হাসি মুখও এমনই দেখতে। আপনার যদি পছন্দ না হয় তবে আমি নিজের ঘরে ফিরে যাচ্ছি। আমরা দেখতে পাই ক্যাটরিনার প্রেগনেন্সির অনেকটা দিন পার হয়ে গিয়েছিল, আর তার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা যখন ফ্যামিলি ফটো তুলতে যাবে, ক্যাটরিনা তাকে স্মাইল করার রিকোয়েস্ট করে। ড্রেকের তখন নজর পড়ে ক্যাটরিনার বেবি বাম্পের উপর, আর সে ভাবতে থাকে তার ভাই তাকে ভবিষ্যতে পছন্দ করবে কিনা, আর মনে মনে বলতে থাকে সে তার ভাইকে খুব ভালোবাসবে। সে তার বেবি ভাইয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। ড্রেক বলে ভবিষ্যতে তার নিজেরও সন্তান নেওয়ার ইচ্ছা আছে, যদিও তার জন্য তাকে এখনো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। যাই হোক, ফ্যামিলি ফটোশুট শেষ করে ড্রেক যখন অ্যালিসকে কল করতে করতে বাড়ির ভিতরের দিকে আসছিল, তখন সে অ্যালিসকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ অ্যালিস অনেকক্ষণ যাবত তার কল রিসিভ করছিল না। সে ভাবছিল অ্যালিস নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ঠিক তখনই পিছন থেকে তার বাবা তাকে ডাক দেয়। সে বলে, আমি জানি তুমি নিউ ইয়র্কে যেতে চাও। ড্রেক বলে, হ্যাঁ, আমি কি যেতে পারি? কিন্তু ড্রেকের বাবা মাথা নেড়ে না করে। এতে করে ড্রেক অনেকটা রেগে যায়। সে বলে, এটা তো একদমই ঠিক না। আমি তো তোমার কথা মতোই সবকিছু করে আসছি, এমনকি তোমার কথা মতো এখনই এই অদ্ভুত ছবি পড়ে একসাথে ছবিও তুলে আসলাম। এমনকি তোমার কথা মতো আমি সেই পেপারও সাইন করেছি, যেখানে লেখা ছিল আমি যদি আমার পড়ালেখা গুরুত্ব না দেই তাহলে আমি তোমার সম্পত্তির কিছুই পাবো না। তো প্র্যাকটিক্যালি বলতে গেলে আমি এখন আপনার কথাই নাচছি। তখন ড্রেকের বাবা স্টেপ বলে, শান্ত হও, আমার কাছে তোমার জন্য একটা ডিল আছে। ড্রেক জিজ্ঞেস করে, আবার কি? তুমি এপিই পরীক্ষা দাও, যদি সেটাতে পাশ করো তাহলে আমি তোমাকে এই ছুটিতে নিউ ইয়র্ক যাওয়ার পারমিশন দিব, কিন্তু শুধুমাত্র 1 সপ্তাহের জন্য। এটা শুনে ড্রেক হেসে বলে, টিকিট রেডি রাখো, তুমি তো জানোই না তোমার ছেলে একটা জিনিয়াস। আমি এখন পড়তে যাচ্ছি। এটা বলে ড্রেক উপরে তার রুমে চলে যায়। এরপর আমরা ড্রেক, ট্রিপ আর অ্যালিসকে দেখতে পাই। তারা তিনজনই শুয়ে শুয়ে চিন্তা করছিল এখন এই জীবনের নতুন মোড়ে তারা কিভাবে আগাবে। অ্যালিস উপরওয়ালার কাছে প্রার্থনা করছিল আর বলছিল, যেভাবেই হোক আমাকে আমার অ্যাডভার্টাইজিং কোর্সটা কমপ্লিট করতেই হবে। আমি এখন আমার কমফোর্ট জোন থেকে কতটা দূরে আছি। তাছাড়া ড্রেকের সাথে এলটিআর অর্থাৎ লং ডিস্টেন্স রিলেশনশিপেও আছি। এই 4 বছর এখন আমি কিভাবে কাটাবো? যাই হয়ে যাক না কেন, আমি মার কাছে নিজেকে প্রুফ করব। আমি যেভাবে হোক এটা করে দেখাবো। এইসব ভেবে সে নিজেকে মোটিভেট করতে থাকে। অন্যদিকে ড্রেক তখন অ্যালিসকে অনেক বেশি মিস করছিল, আর অ্যালিসের কথা চিন্তা করে সেও নিজেকে মোটিভেট করে। সে বলে, যেভাবেই হোক আমাকে আমার ক্যারিয়ার বিল্ড করতে হবে, যাতে করে আমি অ্যালিসকে বিয়ে করে তাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। আর আমি খুব তাড়াতাড়ি অ্যালিস তোমার সাথে দেখা করতে আসছি। এটা বলেই সে তার পকেটে থাকা সেই রিংটা বের করে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ট্রিপ তখনও এটাই ভাবছিল সে কিভাবে অ্যালিসের থেকে মুভ অন করবে। তার জন্য অ্যালিসকে বলা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল। ট্রিপ মনে মনে বলে, আমি ভেবেছিলাম হয়তো তোমার থেকে এতটা দূরে চলে আসলে তোমাকে ভোলাটা সহজ হবে, কিন্তু এখনো আমি তোমাকে ভুলতে পারিনি। যাই হোক না কেন, এখন শুধু আমাকে নিজের উপর ফোকাস করতে হবে। আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যালিস সবসময়ের মতো পড়ে ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার রুমমেট এসে তাকে বকাচকা দিয়ে ঘুম থেকে উঠায়। অ্যালিস তখন চোখ মুছতে মুছতে খেয়াল করে সে যেটার ভয় করছিল আসলে তাই হয়েছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তার রুমমেট হলো সেই কেইচুই, কিন্তু এইবার একদমই নতুন অবতারে। কিন্তু কেইর স্বভাবটা একদমই আগের মতো রয়ে গেছে, একদমই রাগী আর খিটখিটে মেজাজের। বেচারা অ্যালিস, তার এখন কি হবে? যাই হোক, কেই তার উপর চিৎকার করছিল, কিন্তু অ্যালিস তখনও ঘুমের ঘরে ছিল। তাই কেই বলে, অ্যালিস জেরিল প্যারিস, তুমি কি আমার কথা আজও শুনতে পাচ্ছ? অ্যালিস তো বুঝতেই পারছিল না কেই আসলে কেন তার উপর চিৎকার করছে। তখন কেই বলে, তুমি খাবার খেয়ে প্লেটগুলো এখানে এভাবে কেন রেখেছো? তখন অ্যালিস ব্যাপারটা বুঝতে পারে আর তার কাছে গিয়ে বলে, আসলে আমি একদমই জানি না কিভাবে থালা বাসন ধুতে হয়। এটা শুনে কেই একদম বিরক্ত হয়ে যায়। সে অ্যালিসকে জিজ্ঞেস করে, তুমি যদি এতটুকু কাজও না পারো তাহলে তুমি এখানে কি করতে এসেছো? অ্যালিস মাথায় হাত দিয়ে বলে, পড়তে এসেছি।
কেই বলে তুমি কি আমার সাথে মজা করছো? অ্যালিস প্যারিস সে কিনা এখানে পড়াশোনা করতে এসেছে, যে কিনা আমাদের ব্যাচে সব থেকে খারাপ স্টুডেন্ট ছিল। অ্যালিস তখন বলে কেই তুমি একটু বেশি বলছো, লাস্ট সেমিস্টারে আমার গ্রেড তো অনেকটা ভালো হয়েছিল। এরপর অ্যালিস কের দিকে তাকিয়ে থাকে আর নিজে মনে মনে ভাবতে থাকে কেই আগে থেকেও কত বেশি সুন্দর হয়ে গেছে। ইস, আমিও যদি তার মতো হতে পারতাম। তখনই কেই আবার চিৎকার শুরু করলে অ্যালিস সাথে সাথে গিয়ে সেই খাবারগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দেয় আর কের কাছে এসে তাকে সরি বলে। সে বলে আমি সত্যি ডিশ ওয়াশ একদমই করতে পারি না, এখন থেকে আমি ডিসপোজেবল বাসন কিনবো যাতে করে জিনিসপত্র এভাবে আর নোংরা না হয়। কে এরপর সাথে সাথে পড়তে বসে যায়। তখন অ্যালিস তার কাছে এসে জিজ্ঞেস করে আচ্ছা কেই তোমার কোর্স কি? তখন কেই বলে অ্যালিস কোর্স দিয়ে তো সাবজেক্ট বুঝায়, তোমার প্রশ্নটা হওয়া উচিত আমার ডিগ্রি প্রোগ্রাম কি। এইস তখন বোকার মতো মাথা চুলকাতে থাকে। এরপর সে আবারও কেইকে জিজ্ঞেস করে এখানে সে কোন ডিগ্রি প্রোগ্রাম নিয়ে পড়তে এসেছে। সেখান থেকে সে জানতে পারে কে এর সাবজেক্টও হলো অ্যাডভার্টাইজিং, যেই সাবজেক্টটা নিয়ে অ্যালিস এতটা ভয় পাচ্ছিল। তাই এটা শুনে অ্যালিস বেশ খুশি হয়ে যায়। কেই তখনও পড়ার দিকে মনোযোগ দিচ্ছিল। যেহেতু সকাল ছিল তাই অ্যালিস কেইকে বলে চলো বাইরে গিয়ে একটু জগিং করে আসি। কেই বলে পাগল নাকি, এই ওয়েদারে কে যাবে জগিং করতে? এটা শুনে অ্যালিস নিজেই একা একা জগিং করতে চলে যায়। অন্যদিকে টোফার আবার হুট করে এসে ট্রিপকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে চলো একসাথে ইউনিভার্সিটিতে যাই। কিন্তু ট্রিপ এতে অনেক বেশি বিরক্ত হচ্ছিল। সে বিরক্ত হয়ে বলে এত যাওয়ার হলে তোমার মার বাসায় চলে যাচ্ছ না কেন? তুমি কি ভুলে গেছো তোমার নিজের এখানে একটা বাসা আছে? তবুও তুমি আমার নাকে একদমই দম করে রেখেছো আর এখানে এসে জোর করে আমার সাথে থাকছো। টোফার তবুও তার এইসব কথা পাত্তা না দিয়ে তাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে ট্রিপ অনেক বেশি ক্ষেপে গিয়ে তার উপর ঝাড়ি দিয়ে ওঠে, যার ফলে অবশেষে এইবার টোফার ট্রিপের এই ব্যবহারে রাগ করে আর সেখান থেকে চলে যায়। ট্রিপ ভাবতে থাকে এই ছেলেটার সমস্যা কি। যাই হোক, আজকে আমার ইউনিভার্সিটিতে প্রথম দিন। সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল কারণ সে এখানে কাউকেই চিনে না। এরপর সে নিজেই নিজেকে মোটিভেট করে বলে যেভাবেই হোক আমাকে আমার বেস্টটা দিয়ে এখানে ট্রাই করতে হবে, যাতে করে যখন আমি এখান থেকে ফিলিপিনে ব্যাক করব তখন যেন ড্রেকের থেকে ভালো অবস্থায় থাকতে পারি। এখন বর্তমানে জীবনে আমি এতটুকুই চাই। এরপরে সে ভাবে ড্রেক তো অলরেডি তার সব থেকে বেস্ট অবস্থায় আছে, কারণ তার সাথে এখন জেরিল অর্থাৎ অ্যালিস আছে। ট্রিপ সবসময় অ্যালিসকে তার মিডল নেম জেরিল বলেই ডেকে থাকে। এদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই, সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল। সে সবাইকে গুড মর্নিং উইশ করতে করতে জগিং এর জন্য বের হয়ে পড়ে। ঠিক তখনই ড্রেক তাকে ফোন করে। ড্রেকের কল পেয়ে সে অনেকটা খুশি হয়ে যায়। ড্রেক অ্যালিসকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে মিস করেছিলে? অ্যালিস বলে অবশ্যই। আর তুমি কি আমাকে মিস করনি? ড্রেক বলে জানি না, আমাদের দুজনের মধ্যে সবকিছু যেভাবে চলছে আমার সেভাবেই ভালো লাগছে। তখন অ্যালিস বলে এভাবে কেন বলছো, তুমি কি আমাকে দেখতে চাও না? তখন ড্রেক আবার অ্যালিসের সাথে ফ্লার্ট করে বলে অবশ্যই, দূরে থাকলে এক বিষয় কিন্তু কাছে থাকলে আমি তোমার প্রতি অনেক বেশি আকৃষ্ট হই আর নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না। এটা শুনে অ্যালিস বলে তুমি কি এখনো আমার বডির পিছনেই পড়ে আছো? তখন ড্রেক বলে আরে আমি তো মজা করছিলাম। অ্যালিস বলে দেখো এই ছেলেটার অবস্থা, যখন থেকে নিউ ইয়র্কে এসেছি তখন থেকে সে শুধু আমার সাথে মজাই করে যাচ্ছে, সে তো আমাকে একটা কমেডিয়ানই বানিয়ে ফেলেছে। ড্রেক বলে আমার উপর নতুন করে অনেক বেশি কাজের চাপ বেড়ে গেছে আর আজকে সারাদিনই আমার বাবার সাথে থাকতে হয়েছে। এরপর ড্রেক অ্যালিসকে তার রুমমেটের ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যালিস তখন ড্রেককে বলে আমার ভয়টাই সত্যি হয়েছে, আমার রুমমেট হলো কেইচু, পৃথিবীটা আসলেই অনেক ছোট। তুমি কি এই কথাটা শুনে অবাক হয়েছো? কিন্তু ড্রেক তো এতক্ষণ লাইনেই ছিল না। সে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কি বললে? অ্যালিস বলে কিছুই না, এটাই বলছিলাম যে শেষমেশ কেইচুই আমার রুমমেট বের হয়েছে। ড্রেক বলে তাহলে তো ভালোই হলো, তোমার তার সাথে বন্ধুত্ব করা উচিত। অ্যালিস বলে তোমারও কি তাই মনে হয়? এরপর সে ড্রেককে জিজ্ঞেস করে তুমি এখানে আমার সাথে দেখা করতে কবে আসছো? অ্যাটলিস্ট এক সপ্তাহের জন্য তো আসতেই পারো। ড্রেক বলে অবশ্যই, এইবার থ্যাঙ্কস গিভিং এর ছুটিতে আমি তোমার সাথে দেখা করতে আসবো। এটা বলা মাত্রই তাদের কানেকশন কেটে যায়, কারণ ড্রেক তখন তার বাবার দেওয়া অন্য একটা কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে কলটা কেটে যাওয়ায় অ্যালিসের মনটা একদমই খারাপ হয়ে যায়। আমাদের মধ্যে আসলে কি সবকিছু চলবে? কারণ সবাই বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ নাকি অনেক মুশকিল, বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। অ্যালিস যখন অনেক বিরক্ত হয়ে বারবার ড্রেককে কলে ট্রাই করার চেষ্টা করছিল তখনই তার পাশ দিয়ে ট্রিপ যাচ্ছিল। ট্রিপ দেখে একটা মেয়ে খুব রেগে সেখান দিয়ে যাচ্ছে, কিন্তু সে প্রথমে খেয়াল করে না এই মেয়েটা অ্যালিস ছিল। কিন্তু পরের মুহূর্তে সে বুঝতে পারে এইমাত্র যে মেয়েটা রেগে এখান থেকে গেল সে কি অ্যালিস ছিল। এরপর সে পিছনে তাকিয়ে আবার নিজেই নিজেকে বলে অ্যালিস তো ফিলিপিনে আছে, সে এখানে নিউ ইয়র্কে কি করবে? আসলে আমারই মাথা নষ্ট হয়ে গেছে। এছাড়া অ্যালিস তো এখন আমার কাজিন ড্রেকের সাথে ভালোবাসায় মজে আছে।
করছে সে কেন এখানে নিউ ইয়র্কে আসতে যাবে। এটা বলে সে তার ক্যাম্পাসের পথে হাঁটতে শুরু করে। এর পরের দিশেই দেখা যায় কেইচুয়ের সাথে ট্রিপের ধাক্কা লাগে আর কেইচুই সাথে সাথে ঝাড়ি দিয়ে উঠে। ট্রিপ তবুও তাকে সরি বলে। মেয়েটা সুন্দরী বলে বেশি দামাক। তখন কেইচুই পিছনে ফিরে বলে আমি জানি আমি সুন্দরী। তখন ট্রিপ খেয়াল করতে পারে সে যেমনটা প্রথমে ভেবেছিল সে কোনো আমেরিকান না। অন্যদিকে আয়াকে দেখা যায় সে তার চুলে নতুন একটি রং করিয়েছে আর অনেক বেশি আগ্রহ নিয়ে কেন্টকে সেটি দেখানোর চেষ্টা করছে। কিন্তু কেন্ট তার এইসব কথায় বিন্দুমাত্র মনোযোগ দিচ্ছিল না। আগে সেই ব্যাপারের জন্য কেন্ট স্পষ্ট আয়ার উপর অনেক বেশি রেগেছিল। যাই হোক, কেন্টের এই উদাসীনতা লক্ষ্য করে আয়া কিছুটা রাগ করে বলে আমি কি এমনি এমনি এই রূপ পরিবর্তন করেছি? আমি তো কেবল তোমার বাবা মার সাথে দেখা করার ভয় আর দ্বিধা থেকে অ্যাটেনশন সরাতেই এই কাজটা করেছি। এরপরে সে কিছুটা আদরে ভঙ্গিতে কেন্টকে ডাকতে শুরু করে। কিন্তু এত কিছুর পরও কেন্ট তার দিকে ফিরেও তাকায় না, এমনকি তার কোনো কথায় গুরুত্ব দেয় না। এতে করে আয়ার মন ভীষণ খারাপ হয়ে যায়। তবুও সে কেন্টের সাথেই থেকে যায়। এর কিছুক্ষণ পর কেন্ট আয়ার সাথে কথা বলতে শুরু করে আর আয়াকে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে আমার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। এর জন্য এত ভয় পাওয়ার কিছু ছিল না। তারা কিন্তু একদমই ভয়ঙ্কর না যে তাদেরকে দেখে তোমাকে এতটা আতঙ্কিত হতে হবে। এভাবেই তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে। যাই হোক, অন্যদিকে ড্রেকের বাবা ড্রেকের কাছে এসে তার সাম্প্রতিক পরীক্ষার ফলাফলের খোঁজ খবর জানতে চায়। তখন ড্রেক বলে আমি এক্স্যাক্টলি জানি না পরীক্ষার ফলাফল কি হতে চলেছে, কিন্তু আমার মনে হয় আমার পরীক্ষা খুব ভালো গেছে, তাই একটা ভালো রেজাল্টই আশা করছি। তখন তার বাবা তাকে বলে ঠিক আছে, ক্যাটরিনা যেহেতু এই মুহূর্তে বাসায় নেই, চলো আমরা দুজনে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নেই। খাবার টেবিলে তার বাবা আরও জানায় তোমার আঙ্কেলের মাধ্যমে জানতে পারলাম তোফার নাকি বর্তমানে নিউ ইয়র্কে ট্রিপের অ্যাপার্টমেন্টে অবস্থান করছে। আর আমি যতটুকু জানি অ্যালিসের হোস্টেলটিও তাদের সেই বাসার খুব কাছাকাছি, অর্থাৎ একই এলাকায় অবস্থিত। এদিকে দেখা যায় অ্যালিস গত সেমিস্টারে খুব ভালো নাম্বার পেয়েছিল বলে সেই সুবাদেই সে এইবার NYCU-তে পড়ার সুবর্ণ সুযোগ পায়। এই সব কিছু জানার পর ড্রেক তখন কিছুটা বিরক্ত হয়ে তার বাবাকে প্রশ্ন করে তুমি হঠাৎ করেই কেন আমাকে এই সমস্ত তথ্য দিচ্ছ? জবাবে তার বাবা তাকে খুব ভালোবেসে বলে যে তুমি আমার একমাত্র সন্তান, তাই আমি কোনোভাবেই চাই না তুমি আমাকে একা রেখে দূরে দেশে চলে যাও। বাবার এই আবেগভরা কথা শুনে ড্রেকও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তখন তার বাবা ড্রেকের গালে আলতো করে হাত বুলিয়ে দেয় আর বলে তুমি আসলেই আমার লক্ষ্মী ছেলে। এরপর তারা দুজন মিলে খাবার খাওয়া শেষ করে। অন্যদিকে দেখা যায় জগিং শেষ করে অ্যালিস তো পার্কের একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই অপরিচিত একটা মেয়ে এসে খুবই হাস্যোজ্জ্বলভাবে অ্যালিসের সাথে পরিচিত হয়। এই প্রথম বিদেশে এসে কারোর সাথে এভাবে কথা বলতে পেরে অ্যালিসেরও তো ভীষণ ভালো লাগে। আমরা জানতে পারি মেয়েটির নাম ছিল ক্যারিন। এখন অ্যালিসও নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম অ্যালিস জাইরেল প্যারেস। এটা শুনে ক্যারেন বেশ আন্তরিকভাবে জিজ্ঞেস করে আমি কি তাহলে তোমাকে জাইরেল বলে ডাকবো? জাইরেল নামটি শোনার সাথে সাথেই অ্যালিসের ট্রিপের কথা মনে পড়ে যায়, কারণ ট্রিপও তাকে সবসময় জাইরেল বলেই ডেকে থাকে। এটি মনে পড়ার সাথে সাথে ট্রিপের জন্য তার মনে এক ধরনের নস্টালজিয়া তৈরি হয়, কারণ ইউনিভার্সিটি লাইফে যখন তার পাশে কেউ ছিল না তখন ট্রিপই তার সব থেকে ভালো বন্ধু হিসেবে তার সাথে ছিল। এরপর অ্যালিস ক্যারেনকে বলে তুমি আমাকে আমার প্রথম নাম অ্যালিস বলেই ডাকতে পারো। অ্যালিস তার একাকিত্ব দূর করার জন্য ক্যারেনের সাথে ফেসবুকে অ্যাড হতে চায়। ক্যারেন ছিল অ্যালিসের অনেক সিনিয়র, তাই সে অ্যালিসকে তার ছোট বোনের মতোই আদর করে। অ্যালিস তখন কৌতূহলী হয়ে জানতে চায় সে বংশগতভাবে ফিলিপিনো কিনা। ক্যারেন তখন বলে আমি ফিলিপিনো হলেও আমার জন্ম ও বেড়ে ওঠা এখানেই হয়েছে। এরপর সে অ্যালিসের পরিচয় জানতে চায়। অ্যালিস তখন জানায় আমার জন্ম ও বেড়ে ওঠা দুটোই ফিলিপিনে হয়েছে, তবে বর্তমানে নিজের পরিবারকে ছেড়ে এখানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে সাময়িকভাবে বসবাস করছি। এই কথা শোনা মাত্র ক্যারেন অনেক বেশি ইমোশনাল হয়ে অ্যালিসকে বুকে জড়িয়ে ধরে আর বলে তুমি আজ থেকে নিজেকে একা মনে করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর তারা দুজন মিলে একটা থাই রেস্টুরেন্টে প্রবেশ করে। সেখানকার ওয়েটার এসে তাদেরকে জানায় যে তারা যেই সিটে বসে আছে তা তো আগে থেকে অন্য কেউ বুক করে রেখেছে, তাই তাদের যদি সেখানে বসতে হয় তাহলে এই টেবিলটি তাদের সাথে শেয়ার করতে হবে। এরপর তাদের টেবিলে যেই ছেলেটি আসে সে আর কেউ নয় বরং ট্রিপের ভাই টোফার ছিল। এর মাঝে ক্যারেনের ফোনে একটি জরুরি কল আসলে সে কথা বলার জন্য টেবিল থেকে উঠে কিছুটা দূরে যায়। তখন টোফার ভদ্রতার খাতিরে নিজের হাত বাড়িয়ে দিয়ে অ্যালিসের সাথে পরিচয় হতে চায়। সে নিজের নাম প্রকাশ করে বলে আমি ক্রিস্টোফার অ্যান পালমা।
পালমা পদবীটি শোনা মাত্রই অ্যালিসের মনে মুহূর্তের মধ্যে ড্রেকের কথা মনে পড়ে যায়। তার পরপরই সে ভাবে দুনিয়াতে পালমা নামে অনেক বংশ আছে, তাই এইসব চিন্তা বাদ দেই। মনে মনে হাসতে থাকে। তখন টোফার নিজেই ব্যাখ্যা করে বলে যে এই নামটি মূলত আমার দাদি রেখেছিলেন, আর আমি তার একমাত্র নাতি ছিলাম। এভাবে কথা বলার এক পর্যায়ে টোফার একটা ফিলিপিনো শব্দ শুনে চট করে তা ধরে ফেলে আর জানতে চায় সেও ফিলিপিনির বংশোদ্ভূত কিনা। যখন অ্যালিস ও টোফার জানতে পারে যে তারা দুজনই একই দেশের মানুষ, তখন তারা উত্তেজনায় রেস্টুরেন্টের মাঝে উচ্চস্বরে চিল্লানো শুরু করে দেয়, যা দেখে আশেপাশের সাধারণ মানুষ তাদের দিকে কিছুটা অবাক হয়ে তাকাতে থাকে। তখন অ্যালিস বেশ আনন্দিত হয়ে টোফারকে বলে, যাই হোক, অনেকদিন পর অবশেষে কারো সাথে মন খুলে নিজের মাতৃভাষা অর্থাৎ ট্যাগালগ ভাষায় কথা বলতে পারলাম। অনেকে হয়তো জানে না ফিলিপিনের নিজস্ব ভাষাকে ট্যাগালগ বলা হয়। এরপর টোফার পুনরায় তার হাতটি বাড়িয়ে দিয়ে অ্যালিসের নাম জানতে চায়। তখন অ্যালিস খুশি খুশি বলে, আমার নাম অ্যালিস জাইরেল প্যারিস। এই নামটা শোনা মাত্রই টোফার একদম চমকে ওঠে আর অবিশ্বাস্য চোখে তাকিয়ে প্রশ্ন করে, আরে কোনো মতে তোমার বয়ফ্রেন্ডের নাম কি ড্রেক পালমা? টোফারের মুখে এই প্রশ্ন শুনে অ্যালিস নিজেও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আর ঠিক এই রহস্যময় মুহূর্তেই গল্পের দৃশ্যপট আবার বর্তমান সময়ের ম্যালিনা শহরে ফিরে আসে। বর্তমানে এখানে অ্যালিসের একটি বেশ বড় ও নামকরা পেস্ট্রি শপ বা কেকের দোকান রয়েছে। সেখানে একজন মেয়ে গ্রাহক এসে তার আসন্ন বিয়ের জন্য একটি সুন্দর কেক পছন্দ করতে। তখন অ্যালিস জিজ্ঞেস করে, আপনার ফিয়ন্সে কোথায়? সে কেন এখানে আসেনি? তখন মেয়েটি উত্তর দেয় যে তার হবু বর সবসময় ব্যবসায়িক কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে সে এসে পৌঁছাবে। এর ঠিক কয়েক মিনিট পরেই আমরা ড্রেক পালমাকে সেখানেই দেখতে পাই। অর্থাৎ এই মেয়েটির ফিয়ন্সে হলো ড্রেক পালমা। আর ড্রেক সেখানে এসেই সেই মেয়েটিকে অ্যালিসের সাথে তার হবু স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর আমাদেরকে আবারও সেই এয়ারপোর্টের দিকে ফিরিয়ে নেওয়া হয়, যেখানে ড্রেক কারোর সাথে ফোনে কথা বলছিল। সে বলছিল, আমি এয়ারপোর্টে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই ড্রেকের ফিয়ন্সে তার সামনে এসে হাজির হয়। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি এতক্ষণ ধরে ড্রেক আসলে তার হবু স্ত্রী বা ফিয়ন্সের সাথে ফোনে কথা বলছিল। অন্যদিকে অ্যালিস অসাবধানতাবশত তার পাসপোর্টটি কাউন্টারে ফেলে চলে এসেছিল। তখন একজন কাস্টম অফিসার এসে ভদ্রতার সাথে তাকে পাসপোর্টটি ফেরত দিয়ে চলে যায়। ঠিক তখনই আমরা বুঝতে পারি অ্যালিস আসলে এতক্ষণ যাবৎ ট্রিপের সাথে ফোনে কথা বলছিল। সেখান থেকে আমরা আরও জানতে পারি যে তারা ঠিক 2 বছর যাবৎ একে অপরের সাথে রিলেশনশিপে আছে। এরপর অ্যালিস এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এসে দেখে যে টোফার গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। অ্যালিস তখন একটু মজা করে বলে, আমার এখন বয়স হয়েছে, আমি এখন আর ছোট বাচ্চা নই যে আমাকে এভাবে দেখভাল করার জন্য একজন বেবিসিটার বা অভিভাবকের প্রয়োজন হবে। টোফার তখন হেসে উত্তর দেয় যে ট্রিপ আসলে এইসব বিষয়ে একটু বেশি কেয়ারফুল, সেই তাকে এইসব করতে বলেছে। এখন দেখার বিষয় তাদের সম্পর্ক এমন একটা পর্যায়ে কিভাবে আসলো, ড্রেক আর অ্যালিসের মধ্যে ব্রেকআপই বা কেন হলো। তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব পরের সপ্তাহে। আমি একটা কথা বলে রাখতে চাই, তাদের সম্পর্কের এই পরিণতি কিন্তু শেষ পরিণতি নয়। গল্পের এই পর্যায়ে অর্থাৎ বর্তমান সময়ে ট্রিপ তার ব্যবসার কাজে নিউ ইয়র্কে থাকতে বাধ্য হয়, আর অ্যালিস এখানে ফিলিপিনো চলে আসে, যেখানে তার আবার ড্রেকের সাথে সমীকরণ মিলতে থাকে। তো অ্যালিসের রিলেশনশিপ স্ট্যাটাসটা এমন যে চোখের দূর তো মনের দূর। যাই হোক, অ্যালিস বেচারিকে নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো, সে তো সবসময় পরিস্থিতির শিকার। তো ফিলিপাইন ড্রামার ফ্যানদের বরাবর মতোই অনেক বেশি ধৈর্য ধরতে হবে, কারণ ফিলিপাইন ড্রামা সবসময় সপ্তাহে একটি পর্ব রিলিজ হয়, যেমনটা হিল ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়েছিল।